কি অবস্থা সবার? সবাই আসুক। দেন হচ্ছে আমি শুরু করতেছি। যারা জয়েন করতেছেন তারা তাদের নাম এবং হচ্ছে কোথা থেকে জয়েন করতেছেন এবং হচ্ছে আপনার সেশন, এই তিনটা মেনশন করে কমেন্ট করবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে মুটিং বিষয়ক কিংবা হচ্ছে যে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা বিষয়ক, তাহলে আহ, অবশ্যই প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, ভেরি গুড। অনেকের কমেন্টই দেখতে পাচ্ছি, অনেকেই চলে আসছেন। আমরা আরও কয়েকজনের জন্য একটু ওয়েট করি, দেন আমাদের লেকচারে চলে যাব। যেহেতু মুটিং পুরোটাই একটা এমন একটা বিষয় যেটা আসলে আপনি অর্ধেক থেকে শুরু করে বা অল্প কিছু জেনে হয় না, আপনাকে কমপ্লিট একটা নলেজের প্রয়োজন পড়ে বা কমপ্লিট একটা আইডিয়ার প্রয়োজন পড়ে যে আমরা আসলে মুটিং কি বা এটার আসলে বিভিন্ন বিষয়গুলো আসলে কি। এই জন্য আমরা আরও কয়েকজনের জন্য একটু ওয়েট করব। দেখলাম অলরেডি 14 জন চলে আসছেন, আরও কয়েকজন একটু আসুক। আচ্ছা, ভেরি গুড, ফ্রম টাঙ্গাইল। আচ্ছা, ওয়েলকাম আসসালাম মাহাদি। মাসুদ, আমরা কিছুক্ষণ পরেই আমাদের মূল লেকচারে চলে। আহ, আমি চাচ্ছিলাম যে কেউ যেন মিস না করে, যারা আগ্রহী ছিল বা যারা বিষয়গুলো নিয়ে এই খুবই আগ্রহ ছিল যে আমরা বিষয়গুলো সম্পর্কে জানবো এবং অন্যান্য বিষয় সম্পর্কে। একটা বিষয় কেউ একজন আমাকে কমেন্টে একটু কনফার্ম করবা যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং কোনো ধরনের প্রবলেম নাই, যে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে তোমাদের কাছে। কেউ একজন আমাকে কমেন্ট করো। ভেরি গুড, শোভন, আলামিন, তোমাদেরকে দেখতে পাচ্ছি। শিহাব, ভেরি গুড। হ্যাঁ, বিপ্লব, কুন্ডু, ওয়েলকাম এভরিওয়ান। সিদ্দিক। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? কেউ একজন আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার এখানের ভয়েসটা ঠিকঠাক মতো তোমার এখানে শোনা যাচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ তানি। ওকে, অনেকেই যেহেতু জয়েন করলো, প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে এলএলএম করছি। এর পাশাপাশি নিলস বাংলাদেশ, দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস, নিলস বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছি ফ্রম 2019। এর আগে আমি নিলস বাংলাদেশকে আসলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সার্ভ করেছিলাম। এর আগে একদম শুরুতেই নিলসের সাথে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মূলত চিটাগং ইউনিভার্সিটিতে কাজ করে। আমি চিটাগং ইউনিভার্সিটির হচ্ছে ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলাম। এর মাধ্যমে মূলত আমার নিলসের সাথে যাত্রা শুরু। এর পরবর্তীতে নিলস বাংলাদেশ আসলে আমাকে নিলস ন্যাশনাল বোর্ডে দায়িত্ব পালন করার জন্য ডাকে এবং পরবর্তীতে নিলস বাংলাদেশের এখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার বাড়ি রাউজান। এখন আলহামদুলিল্লাহ এই গ্লোবাল হেলথ ক্রাইসিসও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, যে বিষয়টি মূলত যে বিষয়টির জন্য আমরা আজকে এই লাইভ সেশনের আয়োজন করা, তোমাদের প্রেসিডেন্ট মাসুদের সাথে আমার তোমাদের ইভেন্ট নিয়ে বা বিভিন্ন আসলে কি ধরনের ইনিশিয়েটিভ তোমাদের জন্য আমরা নিতে পারি সেসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়। তো তখন আমরা ভাবলাম যে এই যেহেতু আমরা এখন ফ্রি টাইম পাস করছি বা আমাদের আহ, বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট এখন নাই, তা এখন আমাদের আসলে সময়টা কাজে লাগানোর জন্য আমার মনে হয় অনেক অনেক বড় একটা সুযোগ বা অনেক সুন্দর একটা সুযোগ যে আমরা অনলাইন বেসিসে, যেহেতু এখন সবার হাতেই স্মার্টফোন, তাহলে আমরা এই স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই আমরা এমন কিছু করতে পারি কিনা যেটার মাধ্যমে আমরা আসলে অনেক আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট কিংবা আমাদের উপকারে লাগবে বা আমাদের আমাদের কোনো একটা কাজে লাগবে বা আমাদের এই কোয়ারেন্টাইন টাইমটা আমাদের কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যয় করতে পারবো। এটা এই পারপাস নিয়ে মূলত হচ্ছে অনলাইন সেশনসের আয়োজন করা। আমি এগুলো কেন বলে নিচ্ছি, কারণ
অনেকের কাছেই হঠাৎ করে মনে হতে পারে যে এই মানে হঠাৎ করে কেন অনলাইন সেশনের আয়োজন করা হচ্ছে। আমরা আসলে প্ল্যান করছিলাম এতদিন, এবং আশা করি সামনে ইনশাআল্লাহ এটা কন্টিনিউ থাকবে। আমরা মুটিং সহ অন্যান্য যে বিষয়গুলো স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড বিষয়গুলো আমরা চেষ্টা করব অনলাইন বেসিসে তোমাদের কাছে আসলে পৌঁছানোর জন্য, যেহেতু তোমরা যেন তোমরা আসলে এগুলো নিয়ে অ্যাওয়ার্ড থাকতে পারো, কিংবা এগুলো সম্পর্কে জানতে পারো। আচ্ছা, আজকে যেহেতু অনেকেই চলে আসছে, আমরা তাহলে আমাদের লেকচারের মূল বিষয় যেটি সেটিতে চলে যাই। আমরা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুটিং। এখন যারা আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যে কুষ্টিয়া ইউনিভার্সিটি চ্যাপ্টারের আন্ডারে যে প্রোগ্রামটি হয়েছিল সেটিতে আমি জয়েন করেছিলাম, এবং সেখানে একটা লেকচার দিয়েছিলাম মুটিংয়ের উপরে, যে মুটিং আসলে কি এবং মুটিংয়ের প্রয়োজনীয়তাটা আসলে কি। তো মুটিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে যেহেতু আমি আগেই আলোচনা করেছি, কিন্তু অনেকেই সেখানে উপস্থিত ছিলেন না। তো যারা ছিলেন তারা একটু কোঅপারেট করবেন এবং নিজের যে আইডিয়াগুলো আপনি ওই লেকচারের মাধ্যমে পেয়েছিলেন সেগুলোর সাথে আবার একটু মিলিয়ে দেখবেন যে এই যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো আসলে আপনার মনে আছে কিনা, বা আপনি আবার মনে করতে পারছেন কিনা। আমি কিছু কথা হয়তো আবার রিপিট করব, যেহেতু এখানে অনেকে নতুন আছেন। আমি প্রথমত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, এবং প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। প্রথমত হচ্ছে মুটিং আসলে কি, এরপর যে মুটিং আসলে কেন গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন কোনো একটা কাজ করি তখন তার গুরুত্ব সম্পর্কে যদি জানা থাকে তাহলে সেই কাজটা সম্পর্কে আগ্রহ আসলে আমাদের বাড়ে। এই কারণে মূলত আমরা ইম্পর্টেন্সের দিকে একটু মনোযোগ দিব। এরপর আমরা মূলত মুটিং বিষয়ক যে আরও বেসিক কিছু বিষয়াদি আছে, যেমন যে মুটিংয়ের আসলে ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, মুটিং আসলে কি করতে হয়, কি কাজ থাকে, তারপর হচ্ছে যে এবং মুটিংয়ের সাথে অন্যান্য যে কম্পিটিশনস বা অন্যান্য যে বিষয় স্কিল ডেভেলপমেন্ট যে ইয়াগুলো থাকে, ব্যাপারগুলো থাকে, যেমন ধরেন ডিবেটিং, কিংবা আমরা লয়ার স্টুডেন্টদের জন্য মক ট্রায়াল, এই ধরনের বিষয়গুলোর সাথে আসলে মুটিংয়ের পার্থক্যটা কোথায় সেটাও আমরা আসলে একটু করে দেখব। তো প্রথমতই আমরা দেখব যে মুটিং আসলে কি। যারা মুটিং সম্পর্কে আগ্রহী তাদের এই বিষয়টি সম্পর্কে অ্যাওয়ার থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে মুটিং আসলে কি। মূলত আমি যদি খুব সহজ করে বলি, মুটিং হচ্ছে একটা আমরা যেরকম যদি ডেফিনিশন আকারে ধরি তাহলে সেটাকে বলা হয় যে সিমুলেশন অফ এ কোর্ট হিয়ারিং। তাহলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সিমুলেশন মিন? সিমুলেশন মানে হচ্ছে কোনো একটা রিহার্সেলের মতো, কিংবা আমরা যখন কোনো একটা জায়গায় কোনো একটা কিছু পারফর্ম করতে যাই তার আদলে আমরা যে রিহার্সালটা করি বা কপি করি, মক করি, এই বিষয়গুলোকে বলা হয় মূলত সিমুলেশন। তাহলে মুটিং যদি বলি সিমুলেশন অফ এ কোর্ট হিয়ারিং, তার মানে হচ্ছে কোর্টে যে যুক্তিতর্কগুলো উপস্থাপিত হয় সেই তর্কের মতো করে আমি যখন প্র্যাকটিস করব, যখন আমি অন্য কোথাও যখন সেটাকে ওই কোর্টের মতো হিয়ারিংগুলো করব, অর্থাৎ এক পক্ষ তার আর্গুমেন্টটা দিবে এবং অন্য পক্ষ তার আর্গুমেন্টগুলো দিবে, এবং জাজেস থাকবেন যিনারা এই আর্গুমেন্টগুলোকে যাচাই বাছাই করে একটা রায় দিবেন। এই পুরো প্রসেসটাই মূলত হচ্ছে একটা মুটিংয়ের বেসিক জিনিস, যে সিমুলেশন বলতে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এটা একটা কোর্টের হিয়ারিংয়ের একটা সিমুলেশন, অর্থাৎ কোর্টের হিয়ারিংয়ের মতো একটা বিষয়। এখন মুটিং আসলে থাকে কি? থাকে হচ্ছে এখানে পার্টিসিপেন্টদেরকে একটা ফ্যাক্ট দেওয়া হয়। ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনা। তাহলে ঘটনা বলতে আসলে কি বোঝায়? যে ধরেন আমরা কি যে কোনো ঘটনার জন্য কি আমরা কোর্টে যেতে পারি? অবশ্যই না। আমরা তাহলে ওই বিষয়গুলোর জন্য যেতে পারি যে বিষয়গুলোতে আসলে একটা লিগ্যাল কজ অফ অ্যাকশন হচ্ছে অ্যারাইজ করে, যে বিষয়টার জন্য কোনো একটা কোয়েশ্চেন অফ ল অথবা কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কি হয়, অ্যারাইজ করে। তখন আমরা সেই বিষয়গুলো নির্ধারণের জন্য কোর্টের কাছে যাই, যে আমার একটা অধিকার ভায়োলেট হয়েছে, কিংবা আমার একটা আমার এই বিষয় সম্পর্কে আমার একটা আইনি প্রতিকার দরকার, রাইট? তো আমরা এই আইনি প্রতিকারগুলোর জন্য মূলত কোথায় যাই? এই কোর্টের কাছে যাই। সো ওই ফ্যাক্ট, অর্থাৎ আমাদেরকে যে একটা ঘটনা দিয়ে দেওয়া হবে, সেই ঘটনাটা আসলে
অমনই একটা ঘটনা যে ঘটনাটা থেকে একটা কি অ্যারাইজ করে, একটা কেস অথবা একটা 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 হচ্ছে রেমেডি পাওয়ার জন্য অথবা কোর্টের সামনে যাওয়ার মতো একটা কজ অ্যারাইজ করে। এটা হচ্ছে প্রথম বিষয়। তাহলে এটা একটা সিমুলেশন অফ এ কোর্ট হিয়ারিং, এবং এখানে পার্টিসিপেন্টদেরকে একটা ফ্যাক্ট কিংবা ঘটনা দিয়ে দেওয়া হয়। এরপরে তাহলে তাদের কাজ কি? তারা ওই ঘটনাটা নিয়ে অ্যানালাইজ করে। অ্যানালাইজ করার মাধ্যমে তারা করে কি যে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করে। রিসার্চ বলতে কেমন, যে আমি ঘটনাটাকে অ্যানালাইজ করলাম, দেন কার পক্ষে কি ধরনের আইনের লঙ্ঘন হয়েছে কিংবা কে কি ধরনের প্রতিকার পাবে, এই সবগুলো বিষয় কিন্তু আমাদের প্রত্যেকটা অধিকার কিংবা প্রত্যেকটা দায়িত্ব কিন্তু কোনো না কোনো লয়ের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করা হয়। তাহলে আমি যদি সহজ করে বলি, যেমন ধরেন আপনার একটা সম্পত্তির অধিকার, তাহলে আপনি সম্পত্তির অধিকারটা কিসের মাধ্যমে আপনাকে দেওয়া হয়েছে? আপনাকে একটা সম্পত্তির অধিকার কনস্টিটিউশনের মাধ্যমে, এবং সম্পত্তি রিলেটেড কিছু আইন আছে, সেই আইনের মাধ্যমে আপনাকে সেই আমি অনেককে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, ওয়েলকাম এভরিওয়ান, সেই অধিকারগুলো আপনাকে দেওয়া হয়। তাহলে এই যে অধিকারগুলো আমাকে দেওয়া হলো, তার মানে সেইগুলো কোনো একটা লয়ের মাধ্যমে অথবা কোনো একটা কোর্ট ডিসিশনের মাধ্যমে। তো আমি যখন একটা ঘটনা পেলাম, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সেটা অ্যানালাইজ করা, তারপর রিসার্চ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের ল নিয়ে হচ্ছে পড়াশোনা করা, এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট পড়াশোনা করা, কেস ল পড়াশোনা করা। এই সব কিছু করে ফেলার পরে আমাকে একটা রিটেন ডকুমেন্ট হচ্ছে কি করতে হয়? রেডি করতে হয়। রিটেন ডকুমেন্টটাকে বলা হয় মেমোরিয়াল। এই নামটা একটু মনে রাখবেন, মেমোরিয়াল। মেমোরিয়াল মানে হচ্ছে যে এমন একটা রিটেন ডকুমেন্ট, যে ডকুমেন্টটাতে মূলত যে পক্ষগুলো, অর্থাৎ আপনি যে যে মিটিং করতেছেন সেখানে দুটো, ধরেন আপনি যে পক্ষে কাজ করতেছেন সে পক্ষের আর্গুমেন্টসগুলো খুব সংঘবদ্ধভাবে এবং খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হচ্ছে কি করা থাকে? মেনশন করা থাকে। আমরা মেমোরিয়াল রিলেটেড আলাদা একটা ক্লাস নিব, যে আপনার আসলে মেমোরিয়াল কি, এর কি কি পার্ট থাকে, কিভাবে একটা মেমোরিয়াল, ভালো মেমোরিয়াল তৈরি করতে হয়, আলাদা একটা সেশন আমরা নিব। এরপর আমরা ফ্যাক্ট কাকে বলে, ফ্যাক্টের আসলে বিভিন্ন বিষয়গুলো কি, কিভাবে অ্যানালাইজ করতে হয়, সেটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব সময় সুযোগ করে। তারপর হচ্ছে আমরা তাহলে আবার প্রথম থেকে একটু আসি, যে মুটিং কি? মুটিং হচ্ছে একটা কোর্টের হিয়ারিং এর মতো একটা কি সিমুলেশন। সেকেন্ডলি, মুটিং হচ্ছে মুটিং আমাদেরকে কি করতে হয়? একটা ফ্যাক্ট দিয়ে দেওয়া হয়, এরপর আমরা কি করি? সে ফ্যাক্টটাকে অ্যানালাইজ করি, এরপর আমরা কি করি? রিসার্চ করি, বিভিন্ন ল এবং জার্নাল এবং হচ্ছে বিভিন্ন লিগ্যাল ডকুমেন্টস হচ্ছে রিসার্চ করি, করার পরে একটা মেমোরিয়াল অর্থাৎ রিটেন ডকুমেন্ট নিয়ে আমরা হচ্ছে কি আসি। এই রিটেন ডকুমেন্টটাকে বলা হয় মেমোরিয়াল, যেটা আমাকে কম্পিটিশনের আগে কাকে সাবমিট করতে হয়? কম্পিটিশন অথরিটিকে সাবমিট করতে হয়, এবং মূলত আপনার পুরো স্পিচটাই মূলত ওই মেমোরিয়ালের উপরে হয়। এবং লাস্ট যে কাজটা থাকে মুটিংয়ে, সেটি হচ্ছে আপনি যে রিসার্চ করলেন, অ্যানালাইজ করলেন, আপনার আর্গুমেন্টগুলো রেডি করলেন, এই সবগুলো আর্গুমেন্ট মূলত জাজদের সামনে প্রেজেন্ট করতে হয়। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যদি এখন এই যে ডিসকাশনগুলো করলাম, এই ডিসকাশনগুলোর মাধ্যমে আমরা যদি বলি যে মুটিংয়ের ক্যারেক্টারিস্টিক্স কিংবা বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে আমরা 6টা বৈশিষ্ট্য পাই। একটু খেয়াল করবেন। প্রথমত হচ্ছে মুটিং একটি সিমুলেশন অফ এ কোর্ট হিয়ারিং, অর্থাৎ কোর্টে যেরকম হিয়ারিং হয় তার মতো একটা বিষয়। সেকেন্ডলি, ডিলিং উইথ হাইপোথেটিক্যাল কেস, মানে হচ্ছে অর্থাৎ হাইপোথেটিক্যাল ফ্যাক্ট অথবা একটা ঘটনা। ওকে, হাইপোথেটিক্যাল মানে কি? যেটা কাল্পনিক, যেটা আসলে বাস্তব নয়, এমন একটা ঘটনা। তাহলে আমাকে একটা ঘটনা দিয়ে দেওয়া হয়। থার্ডলি, আমাকে কি করতে হয়? অ্যানালাইজ দ্যাট ফ্যাক্ট। ওকে, আই হ্যাভ টু অ্যানালাইজ দ্যাট ফ্যাক্ট, আমাকে সেই ফ্যাক্টটা অ্যানালাইজ করতে হবে। 3 নাম্বার কাজ। চতুর্থত কাজ হচ্ছে রিসার্চিং দ্য রিলেভেন্ট ল অ্যান্ড লিগ্যাল ডকুমেন্টস। ফিফথ হচ্ছে প্রিপেয়ারিং রিটেন সাবমিশনস, এবং লাস্ট অফ অল প্রিপেয়ারিং ওরাল আর্গুমেন্টস অ্যান্ড সাবমিশন। বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা 6টা বৈশিষ্ট্য পেলাম। তাহলে মুটিং এখন কি আমরা জানি যে মুটিং হচ্ছে একটা কোর্ট হিয়ারিং, যেখানে দুটো পক্ষ থাকে এবং জাজেসরা থাকে, দুটো পক্ষ তাদের আর্গুমেন্টগুলো প্রেজেন্ট করে, এবং এর আগে তার কাজ কি? তাকে একটা ঘটনা দিয়ে দেওয়া হয়, সেই ঘটনাটা অ্যানালাইজ করতে হয়,
অ্যানালাইজ করে বিভিন্ন রিসার্চ করতে হয়, বিভিন্ন ল এবং লিগ্যাল ডকুমেন্টস করার পরে যে রিসার্চ করে আউটকামটা আমাকে একটা রিটেন ডকুমেন্টে নিয়ে আসতে হয়, সেটাকে বলা হয় মেমোরিয়াল। সেই মেমোরিয়ালটার উপরেই মূলত আমাকে আমার কেসটা প্রেজেন্ট করতে হয় কার সামনে? জাজেসদের সামনে। এখন বিষয়টা হচ্ছে এখানে জাজেস কারা থাকে। জাজেস এখানে আপনি প্রায় সময় দেখবেন বিভিন্ন কম্পিটিশনসগুলোতে রিয়েল জাজেস আপনার সামনে থাকবে। এর পাশাপাশি হচ্ছে যারা টিচার্স এবং একাডেমিশিয়ানস এবং এক্সপার্ট মোটরস, তারাও হচ্ছে কি থাকতে পারে। এই হচ্ছে মূলত মুটিংয়ের একদম বেসিক জিনিস। এখন আমরা তো বুঝতে পারলাম যে এখানে একটা ফ্যাক্ট দেওয়া থাকে, দেন সেটা অ্যানালাইজ করতে হয়, রিসার্চ করতে হয়, রাইটিং নিয়ে আসতে হয়, দেন সেটা প্রেজেন্ট করতে হয়। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমার এতগুলো কাজ একটু প্রেশারের মনে হচ্ছে যে যদি বিতর্ক করি তাহলে খুব সহজ, যে জাস্ট একটা টপিক দেওয়া হলো, কিছুক্ষণ 15 মিনিট একটা প্রস্তুতি নিলাম, দেন হচ্ছে খুব একদম কড়া কড়া যুক্তি দিলাম, তারপর হচ্ছে আমার আমার পক্ষকে হচ্ছে কি করে ফেললাম, উইন করে ফেললাম, বা আমি বেস্ট স্পিকার হয়ে গেলাম। তো এই যে বিতর্কের চেয়ে মুটিংয়ের পার্থক্যটা আসলে অনেক। আবার অনেকে মক ট্রায়ালের সাথে মুটিংকে একটু গুলিয়ে ফেলবেন। মক ট্রায়াল বিষয়টা কি? মক ট্রায়াল বিষয়টা হচ্ছে আচ্ছা, মক ট্রায়াল এবং মুটিংয়ের মধ্যে ডিফারেন্সটা আমি আপনাকে একটু করে বলি। মক ট্রায়াল হচ্ছে পুরোটাই কোর্ট প্রসিডিওর। কোর্ট প্রসিডিওর মানে কি? কোর্ট প্রসিডিওরের প্রথমে কি হয়? কেসটা ফাইল হয়, দেন কেসটা যখন ওপেন হয় তখন একটা ওপেনিং আর্গুমেন্ট থাকে, তারপর হচ্ছে সাক্ষীদেরকে জেরা করা হয় অর্থাৎ এক্সামিনেশন, এরপরে ক্রস এক্সামিনেশন থাকে, দেন হচ্ছে কি থাকে? ক্লোজিং আর্গুমেন্ট থাকে। অর্থাৎ মক ট্রায়ালটা পুরোটাই কোর্ট প্রসিডিওর, কিন্তু মুটিংটা হচ্ছে শুধুমাত্র ওই ক্লোজিং আর্গুমেন্ট যেটা, অর্থাৎ আর্গুমেন্ট পার্টটা। মুটিংয়ের মধ্যে কখনো কি থাকে না? এক্সামিনেশন অফ উইটনেসেস অর্থাৎ সাক্ষীদেরকে জেরা করার বিষয়টা কখনো মুটিংয়ে থাকে না। যেখানে থাকে সেটাকে বলা হয় অ্যাডভোকেসি কম্পিটিশন, নট মুটিং কম্পিটিশন। আমি আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, আমরা আরো ডিটেল জানবো যে এই মুটিং এবং মক ট্রায়ালের মধ্যে পার্থক্যটা কি। আমাকে কেউ একটু কমেন্ট করে জানাবেন যে আমি এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার, বা এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই, যে আপনারা এখন বুঝতে পেরেছেন যে মুটিং আসলে কি, বা মুটিং এর বেসিক বিষয়টা কি, যে মুটিং এ আসলে কি হয়। আমাকে একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমরা আসলে এবার ইম্পর্টেন্সের দিকে যাই, যে আমাকে কেন আমি মুটিং করব। কারণ আমাকে অনেকগুলো কাজ করতে হবে। এখন এই কাজগুলো আমি কেন করব? আমার আমার এখানে বেনিফিটটা কোথায়? বেনিফিটটা হচ্ছে এটা আপনাকে, ইট এনহান্সেস দ্য লিগ্যাল রিসার্চ স্কিল অ্যান্ড রাইটিং স্কিল। আমরা যে বিষয়টা নিয়ে আসলে খুব সন্দিহান থাকি, যে আমার রিসার্চ স্কিল ভালো না, আমার রাইটিং স্কিল ভালো না, আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম, তাদের জন্য একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি যে তুমি কি করতে পারবা। দেখা গেছে রিসার্চ, ডিপ রিসার্চিংয়ের মাধ্যমে, অথবা রিসার্চিংয়ের করার পরে সেটা একটা ফর্মাল ওয়েতে আমি কিভাবে রাইটিংয়ে, অর্থাৎ মেমোরিয়াল একটা ফর্মাল ওয়েতে হচ্ছে কি করতে পারি, একটা প্রফেশনাল রাইটিং যেটাকে বলে। ওকে, এই থ্যাংক ইউ বিপ্লব, প্রীতম, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে, সেটা খুব ভালো। যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস না থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, আমি আমি মুভ অন করি। কেন আমরা মুটিং করব? মুটিংয়ের মাধ্যমে আসলে অনেকগুলো উপকার। আচ্ছা, এই একজন প্রশ্ন করেছে তিশা, যে ভাইয়া এই ফ্যাক্টটা কি কাল্পনিক কোনো সমস্যা, নাকি অলরেডি রিয়েল কোর্টে হিয়ারিং হয়েছে এরকম কোনো ঘটনা? না, এটা কাল্পনিক কোনো একটা ঘটনা। এটা পুরোটাই কাল্পনিক কোনো একটা ঘটনা। যে ধরো বলা হলো যে একটা স্কুলে হচ্ছে একজন টিচার, উনি একটা ছোট কারণে একটা স্কুলের একটা বাচ্চাকে হচ্ছে কি করে দিল, স্কুল থেকে বহিষ্কার করে দিল। এখন সেটা নিয়ে হচ্ছে তার তার বাবা মা হচ্ছে কোর্টের কাছে গেল, এবং লয়ারদের সাথে হচ্ছে কি করলো, এখন কনভারসেশনের জন্য আসছে যে আমি আসলে লিগ্যাল রেমেডিস চাই। এখন বিষয়টা হচ্ছে যে এই লয়ার তখন চিন্তা করলো যে আসলে এটার কারণে, এই যে তাকে উইথাউট নোটিস তাকে বহিষ্কার করে দিল, বা এইভাবেই সে আসলেই পারে কিনা, তার কোনো অধিকার আসলে ভঙ্গ হয়েছে কিনা। তখন সে দেখলো যে হ্যাঁ, কনস্টিটিউশনাল একটা রাইট তার আছে, যে তাকে করা যাবে না। তারপর হচ্ছে আরও অনেকগুলো লয়ের মাধ্যমে আমাদের যে কিভাবে একটা ন্যাচারাল জাস্টিস বলতে একটা কথা আছে, ন্যাচারাল জাস্টিসের বিভিন্ন পলিসিসগুলো আছে, সেই পলিসিসের মাধ্যমে আসলে সেগুলোকে জাস্টিফাই করা যায় যে সেই ইয়াটা হচ্ছে কি নয়,
মানে মানে তার তার ডিসিশনটা আসলে শুদ্ধ নয়। এছাড়া হচ্ছে দেখা গেছে হচ্ছে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন বিষয় দিচ্ছে যেগুলোতে হচ্ছে স্বেচ্ছাচারীভাবে হচ্ছে নিয়ে নেওয়া হয়, ডিসিশন নিয়ে নেওয়া হয়, তখনও হচ্ছে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে। সো এটা পুরোটাই কাল্পনিক একটা ঘটনা। যারা কম্পিটিশন অথরিটি চিন্তা করেন যে একটা ঘটনা অ্যারাইজ করলো, সেটাই মূলত ফ্যাক্ট আর কি, সেই ঘটনাটাই তোমাকে দেওয়া হয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে কিছু কিছু কম্পিটিশনে তুমি রিয়েল একটা ঘটনা পেতে পারো, যে কোনো একটা ইন্টারন্যাশনাল কোর্ট একটা একটা সেন্সিটিভ একটা মামলা, যে মামলাটা আসলে অলরেডি সলভ হয়ে গেছে। তবে এখানে বিষয়টা হচ্ছে কোনো একটা মামলা অলরেডি সলভ হয়ে গেল, সেটা তো তার মানে তো একটা ডিসিশন চলে আসছে বা কোর্ট তো কনভিন্স বা আদার্স, এই বিষয়টা আসলে মাথায় রাখার মতো বিষয় নয়। কারণ হয়তো সেখানে যে আর্গুমেন্টগুলো ছিল, সেখানে পক্ষ বিপক্ষ যেভাবে উপস্থাপন করেছে, তার কারণে কোনো একটা পক্ষে ডিসিশনটা চলে গিয়েছে। সো এটা পুরোটাই ডিপেন্ড করবে, যদি সেটা কোনো একটা ডিসাইডেড ফ্যাক্ট হয়, তারপরও তুমি সেটা নিয়ে মুভ করতে পারবা। কারণ এই পুরোটাই ডিপেন্ড করে যে ওই মুড কম্পিটিশনে যারা পার্টিসিপেট করতেছে, তারা আর্গুমেন্টগুলোকে কিভাবে নিয়ে আসতেছে, তারা কিভাবে আর্গুমেন্ট করতেছে। ওকে, সো এটা কোন এই ফ্যাক্টটা কিছু কিছু ক্ষেত্রে যদি ইন্টারন্যাশনাল কোনো একটা মুড কম্পিটিশন করো, তাহলে সেটা অবশ্যই নতুন একটা ফ্যাক্ট হবে। আর যদি কিছু আমাদের যে বাংলাদেশের মধ্যে যে কম্পিটিশনসগুলো হয়, দু একটা জায়গায় তুমি হয়তো আগে ডিসাইডেড কোনো একটা ফ্যাক্ট পাইতে পারো। তবে এটা মনে রাখো যে এটা মূলত কোনো সমস্যা না। তুমি তোমার মতো করেই হচ্ছে সেটা নিয়ে ডিল করবা। আশা করি তিশা তুমি তোমার প্রশ্নটা উত্তর পাইছো। যদি না পেয়ে থাকো আমাকে অবশ্যই আবার জানাবা। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন বিষয়টা হচ্ছে আমরা ডিসকাস করছিলাম যে আমরা কেন মুটিং করব আসলে। এটা আমাদের রিসার্চ এবং রাইটিং স্কিলে অনেক বেশি হচ্ছে কি করে ইমপ্রুভ করতে হচ্ছে, অনেক বেশি আমাদেরকে হেল্প করে। রিসার্চ স্কিল মূলত হচ্ছে কীরকম, আমি একটা বিষয় সম্পর্কে দেখা গেছে কি করব, একটা একটা বিষয় সম্পর্কে আমি শুধুমাত্র রিসার্চ করলাম বলতে কি আমি কোনো একটা বিষয় সম্পর্কে একটু পড়াশোনা করলাম এরকম নো। মুটিংয়ে খুব ডিপ রিসার্চ করতে হয়। এই কারণে তোমার একটা সফিস্টিকেটেড ম্যানারে রিসার্চ কিভাবে করতে হয়, সেই বিষয়টা তোমার মধ্যে আসলে গ্রো করে। তারপর ইট ডেভেলপস কনফিডেন্স অ্যান্ড স্কিল অফ প্রেজেন্টেশন। যেহেতু তুমি রিয়েল জাজেসদের সামনে তুমি তোমার কেসটা প্রেজেন্ট করতেছো, তখন তোমার আসলে অনেক বেশি কনফিডেন্স গ্রো করে যে তুমি 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 নিজেও পারো, তোমার মধ্যে আসলে তুমি কেস আর্গুমেন্ট তুমি আর্গু করতে পারো, তোমার লিগেল যে বিষয়গুলো ল নিয়ে তুমি আসলে আর্গু করতে পারো, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ইট ডেভেলপস ইউর কনফিডেন্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, যেহেতু আমাদেরকে এটা কোর্টের সামনে প্রেজেন্ট করতে হয় এবং খুব ফর্মাল ওয়েতে, আমার স্কিল অফ প্রেজেন্টেশন আসলে অনেক বেশি গ্রো করে। এরপর ইট ইমপ্রুভ ওয়ান্স একাডেমিক স্কিলস অ্যাজ এক্সটেন্সিভ প্রিপারেশন অ্যান্ড রিসার্চ are needed to engage in the legal framework of the uh, problem or legal analysis of the problem. The thing is, তোমাদের যে বিষয়টা মূলত আমি একাডেমিক স্কিলটা আসলে কিভাবে গ্রো করে, তোমরা চিন্তা করতে পারো যে একাডেমিক স্কিল আসলে এখানে কি গ্রো করবে, যে একটা ফ্যাক্ট কিভাবে দিচ্ছে বা আদার্স। মনে রাখবা, প্রায় ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনসগুলো হয় কিংবা ন্যাশনাল কম্পিটিশনসগুলো হয়, প্রায় কম্পিটিশনসগুলোতে তোমার ল নিয়ে এখানে কাজ। তো তুমি যেহেতু ল স্টুডেন্ট, তুমি এখানে অবশ্যই অবশ্যই কিছু না কিছু পাবা নতুন শেখার মতো, এবং তুমি যেটা পড়ে আসছো সে পড়া বিষয়গুলো এখানে আবার কি নতুন করে জানার এবং বোঝার সুযোগ পাবা এবং অ্যাপ্লাই করার সুযোগ পাবা, প্র্যাকটিক্যাল একটা নলেজ। যেমন তুমি কনস্টিটিউশনাল ল পড়লা, শুধু থিওরিটিক্যাল নলেজ, বাট এখানে একটা চান্স পাবা যে কনস্টিটিউশনাল ল কিভাবে আসলে ফ্যাকচুয়ালি বা কিভাবে আসলে কোর্টের সামনে প্রেজেন্ট করতে হয়, একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে, ধরো তুমি কোনো একটা প্রপার্টি রিলেটেড ল নিয়ে পড়াশোনা করলা বা অন্যান্য যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলা, তাহলে এই সবগুলো বিষয়ে তোমার যে পড়াশোনাটা আছে সেটা তুমি অ্যাপ্লাই করার একটা হিউজ অপরচুনিটি তুমি পেলা, যেটা তোমাকে আসলে একাডেমিক্যালি তোমাকে অনেক বেশি হেল্প করবে, তোমার একাডেমিক পড়াশোনার প্রতি তোমাকে আরও আগ্রহী করবে, যে তুমি আসলে বুঝতে পারবা যে আসলে আমাদের থিওরিটিক্যাল পড়াশোনাগুলো যে শুধু থিওরি না, তারও যে কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস আসে সেটা তুমি অবশ্যই জানতে পারবা। এখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসি, যে মুটিং আরও কী কারণ আসলে গুরুত্বপূর্ণ। মুটিং আসলে তোমাকে একটা তোমাকে টু ওয়ার্ক অ্যাজ এ টিম, এই বিষয়টা তোমাকে আসলে শেখাবে যে বর্তমান যুগ মূলত আসলে টিম ওয়ার্কের যুগ। যেমন ধরো আমরা এখন গভর্নমেন্ট কিন্তু একটা সোল বডি না, একটা কমপ্লিট একটা বডি, একটা টিম, যেটা আসলে কম্বাইন্ড এফোর্টের মাধ্যমে আমাদের আসলে কি দেশের আউটকামগুলো দেশের উন্নতির পথে নিয়ে যেতে পারে। আরও ছোট করে বলি, ধরো তোমার ইউনিভার্সিটির হচ্ছে কি তোমাদের চ্যাপ্টার কমিটি, তাহলে তারা একটা টিম, যখন পুরো একটা টিম মিলে একটা কাজ করে তখন আসলে একটা বেস্ট আউটকাম আসলে বের হয়। এবং এই টিম ওয়ার্ক করার সময় টিম ওয়ার্ক
ইনভলভ হওয়া বা টিম ওয়ার্ক করার মতো মেন্টালিটি তৈরি হওয়া এবং টিম ওয়ার্ক সম্পর্কে তার আইডিয়া থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে বিষয়টা তোমার মুটিংয়ের মাধ্যমে তৈরি হবে। কিভাবে আমি তোমাকে বলি, মুটের একটা বিশাল জার্নি থাকে, যে তুমি ফ্যাক্ট পাইলা, সেটা অ্যানালাইজ করলা, সেটা রিসার্চ করলা, মেমোরিয়াল তৈরি করলা, ওকে, তারপর হচ্ছে সাবমিশন। এটা পুরোটা একটা এমনও কম্পিটিশন থাকে যেটা তুমি 3 মাস 4 মাসের সময় পাও। প্রায় কম্পিটিশনে মিনিমাম 20 days টু 1 month একটা কি থাকে, ডিউরেশন থাকে, যে ডিউরেশনে তুমি আসলে এই কাজগুলো করো মিনিমাম। তাহলে তুমি 1 মাস ধরে এই 3জন মানুষের সাথে বা তোমার টিমমেটগুলোর সাথে কাজ করার মাধ্যমে একটা টিম ওয়ার্ক বা টিম এই কিভাবে কাজ করতে হয়, কিভাবে তুমি একজন থেকে কাজ আদায় করে নিতে হয়, একজনকে কিভাবে কাজ বুঝাই দিতে হয় এবং কিভাবে কাজ ভাগ করে নিতে হয়, এই বিষয়গুলো তোমাদের মধ্যে আসলে কি করবে, এই স্কিলগুলো গ্রো করবে। এছাড়াও মোটার্সদের আসলে অনেক বেশি একটা থাকে, একটা বেনিফিট থাকে, সেটা হচ্ছে যে দে আর মোর আর্টিকুলেট, সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ কনফিডেন্ট। মানে হচ্ছে কি, যে যেহেতু তারা আসলে জাজেসদের সামনে প্রেজেন্ট করতেছে, তারা আসলে অনেক বেশি সেলফ কনফিডেন্ট, যে আই ক্যান প্রেজেন্ট মাই কেস, আই ক্যান আর্গু বিফোর দ্য জাজেস অ্যান্ড আই ক্যান আর্গু উইথ আদার পিপল। এটা হচ্ছে বিষয়। এবং আর্টিকুলেট মানে কি, মানে হচ্ছে যে সে অনেক বেশি সুন্দর করে একটা বিষয় উপস্থাপন করতে পারে। ওকে, it enables the motors to learn the ability to handle pressure and control their nerves and develop time management skill. দেখো আমি দুটো কথা বললাম, একটা হচ্ছে যে কন্ট্রোল দেয়ার নার্ভ, অ্যান্ড সেকেন্ডলি বললাম সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। এই দুটো জিনিস তোমার খুব খুব বেশি হচ্ছে গ্রো করবে। কারণ টাইম ম্যানেজমেন্ট স্কিল কিভাবে, তোমাকে প্রেজেন্টেশনের জন্য তোমার একটা কেস থাকবে, তোমার একটা কেসে হচ্ছে তোমার যে আর্গুমেন্ট, বিশাল আর্গুমেন্ট, অনেকদিন তুমি 1 মাস ধরে রিসার্চ করছো, দেন যে আউটকামটা নিয়ে আসলা, সেই কেসটা তোমাকে উইদিন 10 minutes হচ্ছে জাজেসদের সামনে প্রেজেন্ট করতে হবে। এবং একজন স্পিকার হচ্ছে মাত্র 5 মিনিট করে সময় পায়, দুজন স্পিকার থাকে। তাহলে এই দুজন স্পিকার তাহলে 10 মিনিট সময় পায়। এই 10 মিনিটের মধ্যে তোমাকে আসলে তোমার কমপ্লিট কেসটা, তোমার কমপ্লিট আর্গুমেন্টসগুলো জাজেসের সামনে হচ্ছে প্রেজেন্ট করে তাদের কাছ থেকে ওনাদের কাছ থেকে তোমার কি নিয়ে আসতে হয়, ডিসিশনটা তোমার পক্ষে নিয়ে আসতে হয়। তাহলে তুমি চিন্তা করো যে তোমার টাইম ম্যানেজমেন্টটা কত বেশি গুরুত্বপূর্ণ এবং তোমার টাইম ম্যানেজমেন্টের স্কিলটা কত বেশি ডেভেলপ করবে, যে যে পর্যায়ে চলে গেলে তুমি মূলত হচ্ছে কি করতে পারো, খুব অল্প সময়ে আসলে অনেক ইফেক্টিভ কাজ কিভাবে করতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেটা তুমি শিখে যাবা। এর পাশাপাশি তোমার যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল ইউর নার্ভ। মানে হচ্ছে তুমি তোমার রিয়েল জাজেস যারা তোমাদের সামনে থাকবে, এবং এমনও কম্পিটিশন থাকবে যেখানে তুমি হাইকোর্ট ডিভিশনের জাস্টিসদেরকে সামনে পাবা। ধরো তুমি স্টুডেন্ট লাইফে 2nd ইয়ার 3rd ইয়ার 4th ইয়ারে থাকতে হাইকোর্ট ডিভিশনের জাস্টিসের সামনে তুমি তোমার কেস প্রেজেন্ট করতেছো। তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে তুমি তোমার মধ্যে একটা আসলে কিভাবে নার্ভকে কন্ট্রোল করতে হয় বা কিভাবে নার্ভাসনেসকে কন্ট্রোল করতে হয়, সেটা আসলে তোমার মধ্যে গ্রো করবে। সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া যেটা বিষয় সেটা হচ্ছে একজন স্কিল্ড মোটারের জন্য অনেকগুলো অপরচুনিটিস আসলে ওয়েট করে, অ্যাজ এ মোটার ওয়েট করে। এবং আফটার আফটার কমপ্লিটিং স্টাডি, সেটা হচ্ছে তোমার দেখা গেছে তোমার কিসে, তোমার প্রফেশনাল লাইফে গিয়েও সেটা কাজে লাগতে পারে। আমি এখন আলোচনা করব হচ্ছে কীভাবে কী অপরচুনিটিসগুলো আসে। তার আগে আমি একটু সামারাইজ করি যে কেন মুটিং গুরুত্বপূর্ণ। এটা আমার আসলে রিসার্চ স্কিলকে ডেভেলপ করবে, এটা আমার রাইটিং স্কিলকে ডেভেলপ করবে, এটা আমার প্রেজেন্টেশন স্কিলকে ডেভেলপ করবে, এটা আমার টাইম ম্যানেজমেন্ট স্কিলকে ডেভেলপ করবে, এটা হচ্ছে আমার নার্ভ কন্ট্রোল সিস্টেমকে হচ্ছে ডেভেলপ করবে, এটা আমাকে টিম ওয়ার্ক শেখাবে, এটা আমাকে হচ্ছে ডিপ অ্যানালাইসিস করতে শেখাবে, তারপর হচ্ছে এটা আমাকে একটা সফিস্টিকেটেড ম্যানারে, একটা সুন্দর ওয়েতে কিভাবে একটা কাজ কমপ্লিট করতে হয় সেই বিষয়গুলো শেখাবে। সো এই সবগুলো বিষয় যেহেতু আমি মুটিং থেকে পাবো, সো আমি অন্যান্য সব কিছুর চেয়ে মুটিংকে আসলে প্রেফার করব করার জন্য। এটা হচ্ছে মূল বিষয়। এবার অপরচুনিটিসগুলো নিয়ে আসি, যে এখন কথা হচ্ছে হ্যাঁ ঠিক আছে মুটিং করলাম, তাহলে আমার অপরচুনিটিসগুলো কী কী, যে আমি মুটিং করে আসলে কী কী করতে পারবো বা কী কী হবে আসলে। তো মুটিং নিয়ে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে কি ফরেন রিপ্রেজেন্টেশন। মানে হচ্ছে তুমি তোমার হচ্ছে তোমার ইউনিভার্সিটিকে এবং তোমার দেশকে বিভিন্ন দেশে বা আন্তর্জাতিক অঙ্গনে তুমি রিপ্রেজেন্ট করার একটা বিশাল অপরচুনিটি তুমি পাবা। তাহলে কিভাবে পাবা, আমি তোমাকে কয়েকটা কম্পিটিশনের উদাহরণ দিই, যে উদাহরণের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে কিভাবে তুমি দেশের বাইরে বাংলাদেশকে এবং তোমার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারো। প্রথমত যেটা, সেটা হচ্ছে জেসাপ কম্পিটিশন। এই জেসাপ কম্পিটিশনের বাংলাদেশ একটা রাউন্ড হয়, এই বাংলাদেশ রাউন্ডে যারা চ্যাম্পিয়ন এবং রানার আপ হয় তারা ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল রাউন্ডে হচ্ছে কি করতে পারে, কম্পিটিশন করতে পারে।
এবার ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাগং ইউনিভার্সিটি যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে, এবং তারা এপ্রিলে হচ্ছে কম্পিটিশনে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু করোনার কারণে আসলে স্থগিত হয়েছে, এবং হয়তো যদি পরবর্তীতে হয় তখন সেখানে যেতে পারবে। তো আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, তুমি জেসাপ এর মাধ্যমে যদি বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়ন বা রানার আপ হতে পারো, তাহলে তুমি সরাসরি ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল রাউন্ডে 100+ ইউনিভার্সিটিস এর সাথে ইন্টারন্যাশনালি হচ্ছে কম্পিটিশন করতে পারবা। ইটস এ বিগ অপরচুনিটি ফর ইউ। এরপর হচ্ছে প্রাইস মিডিয়া ল মুডকোর্ট কম্পিটিশন। এই প্রাইস মিডিয়া ল মুডকোর্ট কম্পিটিশন মূলত এটার লোকাল একটা রাউন্ড হয়, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। তো তুমি ইন্ডিয়াতে যদি ভালো করো তাহলে তুমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হচ্ছে কি করতে পারবা, হচ্ছে এটা ইন্টারন্যাশনাল রাউন্ডে জয়েন করতে পারবা। এবং ইভেন শুধুমাত্র মেমোরিয়ালের উপরে ভালো মার্কের উপরে ভিত্তি করে তুমি সরাসরি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রাউন্ডে হচ্ছে কি করতে পারবা, পার্টিসিপেট করতে পারবা। এছাড়া নিলস বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস মুডকোর্ট কম্পিটিশন আয়োজন হয় নেদারল্যান্ডে। তো তুমি চাইলে নেদারল্যান্ডে হচ্ছে কি নিলসের ওই আয়োজনে অংশগ্রহণ করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবা। সার্ক ল মুডকোর্ট কম্পিটিশন হয়, যেটা মূলত ইন্ডিয়াতে একটা লোকাল রাউন্ড থাকে। লোকাল রাউন্ড এর পরে যারা ওই লোকাল রাউন্ডে চ্যাম্পিয়ন কিংবা রানার আপ হয় তাদেরকে জাম্বিয়াতে হচ্ছে কি করে কম্পিটিশনের সুযোগ দেয় ইন্টারন্যাশনাল রাউন্ডে। এরপর আইসিসি মুডকোর্ট কম্পিটিশন থাকে। আইসিসি মুডকোর্ট কম্পিটিশনটা দ্য হ্যাগ লেইডেন ইউনিভার্সিটিতে হচ্ছে হয়, সেখানেও তুমি রিপ্রেজেন্ট করতে পারবা। তারপর ইন্ডিয়াতে ডজনস অফ মুড এট ইন্ডিয়াতে দেখবে ডজন খানেক মুডকোর্ট কম্পিটিশন হবে, তুমি প্রত্যেক মাসে কোনো না কোনো মুডকোর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবা এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবা। হ্যাঁ, এরপর সেটা হচ্ছে অপরচুনিটি অফ নেটওয়ার্কিং। তুমি হিউজ অপরচুনিটি পাবা হচ্ছে নেটওয়ার্কিং করার। এখন বিষয়টা হচ্ছে নেটওয়ার্কিং মূলত কিভাবে, কেন, মানে নেটওয়ার্কিং হলো তাহলে কি হবে। মনে রাখবা মুটিং কারা করে, যেহেতু এটা একটা রিসার্চ, তারপর হচ্ছে রাইটিং বা আদার্স। মনে রাখবা একটা মুডকোর্ট কম্পিটিশনে একটা ইউনিভার্সিটির টপ ক্লাস এবং বাছাই করা হচ্ছে প্রোডাক্টিভ স্টুডেন্টগুলো মুডকোর্ট কম্পিটিশনে কম্পিট করতে যায়। তার মানে এই মুডকোর্ট কম্পিটিশনে যেহেতু প্রোডাক্টিভ স্টুডেন্টসগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি যায়, তাহলে 20টা ইউনিভার্সিটির যদি স্টুডেন্টরা জয়েন করে, তাহলে তুমি 20টা ইউনিভার্সিটির প্রোডাক্টিভ স্টুডেন্টসগুলোর সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবা। এবং সবচেয়ে বেস্ট প্রোডাক্টগুলোকে তুমি কি পাবা, বেস্ট প্রোডাক্টগুলোর সাথে আসলে কমিউনিকেট করার এবং এঙ্গেজ হওয়ার সুযোগ পাবা। ইটস এ বিগ অপরচুনিটি। এবং তোমার একটা ওন নেটওয়ার্ক তৈরি হবে, যে নেটওয়ার্কগুলো মূলত সেটা ট্যালেন্টেড গ্রুপস অথবা সফিস্টিকেটেড গ্রুপস হচ্ছে কি তাদের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হবে। এছাড়াও তুমি বিভিন্নখানে ইনভাইটেশন পাবা, যদি ভালো তুমি মুড করো, ভালো জায়গায় করতে পারো, তুমি ইনভাইটেশন অ্যাজ এ ট্রেনার বিভিন্ন জায়গায় ইনভাইটেশন পাবা। এবং ন্যাশনাল কিছু অপরচুনিটিস আছে, যেমন ধরো নিলস বিভিন্ন ধরনের মুডকোর্ট কম্পিটিশন আয়োজন করে, ঢাকা ইউনিভার্সিটি মুডকোর্ট সোসাইটি আয়োজন করে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি মুডকোর্ট সোসাইটি আয়োজন করে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিসগুলো আছে যারা আসলে মুডকোর্ট কম্পিটিশন আয়োজন করে থাকে, তুমি সেখানেও পার্টিসিপেট করতে পারবা। ওকে, তাহলে তোমার এই যে অপরচুনিটিসগুলো, ইন্টারন্যাশনাল রাউন্ড, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে তুমি তোমার দেশকে রিপ্রেজেন্ট করা, তোমার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারবা, তুমি দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারবা। তারপর হচ্ছে তুমি ট্রেনার হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হইতে পারে যদি তুমি মুটিংয়ে ভালো করতে পারো, তুমি নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবা। লট অফ অপরচুনিটিস আসলে, সেই অপরচুনিটিসগুলো আমরা মুটিংয়ের মাধ্যমে পাবো। দ্যাটস ওয়াই আমরা মুটিং করব। মুটিংয়ের প্রতি আমাদের আসলে আগ্রহ এই কারণে থাকবে, কারণ মুটিং আমাকে অনেক কিছু দিবে। আচ্ছা, কেউ আমাকে জানাক যে এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো বললাম, যে মুটিং কেন করব বা মুটিং কেন গুরুত্বপূর্ণ, সেটা তাদের সবার কাছে ক্লিয়ার কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। এর পাশাপাশি হ্যাঁ, অনেকেই জয়েন করছো, ভেরি গুড, ওয়েলকাম যারা নতুন করে আসছো। আচ্ছা, আমরা পরের বিষয়টাতে যাই। মনে রাখবা এ রিয়েল গুড মোটার, ওকে, একজন গুড মোটার আসলে এ স্মার্ট প্রেজেন্টার, এ গুড ডিবেটার, এ ম্যানেজার, এ স্কিল্ড রিসার্চার অ্যান্ড অ্যান আইকনিক পার্সোনালিটি। আমি এই 5টা পয়েন্ট পয়েন্ট আউট করলাম যে মোটার আসলে কেমন। ওকে, সো ফার্স্ট অফ অল স্মার্ট প্রেজেন্টার হয় তারা। মনে রাখবা যে মোটারা যেহেতু জাজেদের সামনে সফিস্টিকেটেড ওয়েতে আমরা কি করি, কেসকে প্রেজেন্ট করি, তাই আমাদের মধ্যে একটা মূলত স্মার্টনেস তৈরি হয় যে আমরা কিভাবে একটা বিষয়কে সুন্দর করে আর্গুমেন্টেটিভ ওয়েতে আসলে কি করা যায়, প্রেজেন্ট করা যায়, প্রথম একটা বিষয়। তারপর যেহেতু আমাকে আর্গুও করতে হয়, আর্গুমেন্ট বিষয়টা কোথায় থাকে, সেটা হচ্ছে ডিবেটে। দ্যাট মিনস একজন রিয়েল গুড মোটার কিন্তু আসলে একজন
কি হয়, একজন গুড ডিবেটার হয়ে থাকে, সে একজন স্মার্ট প্রেজেন্টার হয়, একজন গুড ডিবেটার হয়, এবং সে একজন ম্যানেজার হয়। ম্যানেজার বলতে কি, যে সেই যে অনেকগুলো কাজ থাকে, এই কাজগুলোকে ম্যানেজ করে একটা কম্পিটিশন সে উইন করার মতো স্ট্র্যাটেজি সে কী করতে পারে, তৈরি করতে পারে। এই স্কিল রিসার্চার হয়। যেহেতু আমি বললাম যে মুটিংয়ের সাথে অবশ্যই অবশ্যই রিসার্চ জড়িত, তাই এই সে একজন ভালো রিসার্চার আসলে হয়ে থাকে। এবং লাস্ট অফ অল, হি অর শি ইজ অ্যান আইকনিক পার্সোনালিটি। আমি তোমাকে আইকনিক পার্সোনালিটি কেন বললাম, কারণ মনে রাখবা যে তুমি যখন মুটিং অঙ্গনে তুমি যাবা, তুমি অনেকগুলো ইউনিভার্সিটির টিচার্সদের সাথে, জাজেসদের সাথে, অনেকগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে তোমার ইনভলভমেন্ট তৈরি হবে। দেন ইউ ক্যান ফিল যে যারা ভালো মুটার তারা আসলে ন্যাশন ওয়াইড বিভিন্ন ইউনিভার্সিটিসগুলোকে পরিচিতি আছে, এবং তাদেরকে সবাই পজিটিভলি নেয়, এবং তাদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার জন্য অনেকে অ্যাপ্রোচ করে। সো ইউ ক্যান বি ওয়ান অফ দ্যাম, যে তুমি একজন আইকনিক পার্সোনালিটি। এভরি স্টুডেন্টস উইল নো অ্যাবাউট ইউ অ্যান্ড টক অ্যাবাউট ইউ, যে হি অর শি ইজ এ গুড মুটার অ্যান্ড এ লট অফ থিংস আর দেয়ার টু লার্ন ফ্রম হিয়ার him or her actually. Okay. And another thing is, through mooting you can show your talent to the whole world. That is very much important. Through mooting you can show your talent to the whole world through participating in many international competitions. So that's a big opportunity as a mooter. নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমরা তো এখন জানলাম যে মুটিং কী হয়, একটা ফ্যাক্ট থেকে অ্যানালাইজ করলাম, রিসার্চ করলাম, একটা ডকুমেন্ট তৈরি করলাম, দেন হচ্ছে সাবমিট করে ফেললাম, দেন জানলাম ওকে, দেন তাহলে আমি মুটিং সম্পর্কে তো বুঝে গেছি, নাও আই ক্যান ডু মুট। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াই ইউ শুড লার্ন মুটিং। কেন তোমাকে মুটিং শিখতে হবে? আমি এই কোয়েশ্চেনটার উত্তর একটু দিতে চাই, কারণ তুমি যদি না জানো যে মুটিং তোমাকে কেন শিখতে হবে, তাহলে তুমি মূলত শেখার আগ্রহটা পাবা না। তাহলে আমি কেন শিখতে হবে, মনে রাখবা, জার্নি অফ এ মুটিং ইজ এ কমপ্লেক্স প্রসেস, একটা জটিল প্রক্রিয়া। ইট কভার্স রিসার্চ স্কিল, আর্গুমেন্টেশন স্কিল, তারপর হচ্ছে রাইটিং স্কিল, প্রেজেন্টেশন স্কিল, নলেজ অ্যাবাউট প্রফেশনাল এটিকেটস অফ ল অ্যান্ড ইটস ইমপ্লিকেশন অ্যান্ড সো অন। আচ্ছা, তিশা আমাকে একটা প্রশ্ন করেছে, আচ্ছা আমি তোমার প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন তিশা। ওকে, আমি তোমার কোয়েশ্চেনে আসবো। আমি বিষয়গুলো একটু বলি যে তোমাকে কেন মুটিং আসলে শিখতে হবে। কারণ একটা কমপ্লেক্স প্রসেস, এখানে রিসার্চ স্কিল জড়িত, আর্গুমেন্টেশন স্কিল জড়িত, তারপর হচ্ছে তোমার রাইটিং স্কিল জড়িত, প্রেজেন্টেশন স্কিল জড়িত, নলেজ অ্যাবাউট প্রফেশনাল এটিকেটস জড়িত, তারপর হচ্ছে নলেজ অফ ল অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস জড়িত। সো যেহেতু এই সবগুলো বিষয় জড়িত, এই যে তোমার কোয়েশ্চেনের, তিশা তোমার কোয়েশ্চেনের উত্তরে আমি আসছি যে মুটিং শিখতে হবে। তাহলে মুটিং শিখতে হয় বলতে আসলে তোমাকে কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানার আসলে প্রয়োজন পড়ে ভালো মুটার হওয়ার আগে। দিস ইজ এ কমপ্লিট ফর্মাল প্রসেস, সো দিস ইজ ভাইটাল টু লার্ন অল দ্য ফর্মালিটিস। যেহেতু এটা পুরোটাই ফর্মাল একটা ওয়ে, ফর্মাল প্রসিডিউর, তাই তোমাকে আসলে ফর্মালিটিসগুলো সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়। সো তুমি হুট করে জাস্ট এতটুকু যদি জানো যে মুটিং কি, যা বললাম তাই, ওকে, এতটুকু জানলে আসলে ভালো মোটার হওয়া সম্ভব নয়। বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার জানতে হয়, তোমার রিসার্চিং স্কিল তোমার ডেভেলপ করতে হবে, তোমার আর্গুমেন্টেশন স্কিল ডেভেলপ করতে হবে, তোমার অ্যানালাইজিং স্কিল ডেভেলপ করতে হবে, তোমার নলেজ অ্যাবাউট ল এবং হচ্ছে নলেজ অ্যাবাউট অ্যানালাইজিং সামথিং এবং প্রফেশনাল এটিকেট সম্পর্কে তোমার জানতে হবে। তার মানে এই বিষয়গুলো সম্পর্কে তুমি জানলেই দেন হচ্ছে তুমি একজন ভালো মোটার হতে পারবা। তিশা, আশা করি তুমি বুঝতে পারছো যে তোমার রিসার্চ স্কিল ডেভেলপ করা, তারপর হচ্ছে রাইটিং স্কিল ডেভেলপ করা, তারপর হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা, আর্গুমেন্টেশন স্কিল ডেভেলপ করা। এখন বিষয়টা হচ্ছে কীভাবে ডেভেলপ করতে পারি। আমরা এগুলো নিয়ে আলাদা আলাদা করে সেশনস রাখবো, যে কীভাবে তুমি প্রেজেন্টেশন ডেভেলপ করতে পারো, কীভাবে তুমি আর্গুমেন্টেশন স্কিল ডেভেলপ করতে পারো, কীভাবে রাইটিং স্কিল ডেভেলপ করতে পারো, কীভাবে তুমি মেমোরিয়াল রাইট আপ করতে পারো। আমরা সেই বিষয়গুলো আলাদা আলাদা সেশনসে কথা বলবো। মুটিং আসলে কেন শিখবো? ওকে, মুটিং শিখবো এই কারণ হচ্ছে যদি স্কিল্ড মুটার হইতে চাই, এবং অ্যাবোভ অল আমি যদি একজন উইনার হইতে চাই, আসলে আমার বিষয়টা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা অনেক বেশি জরুরি। আমি উইনার হওয়ার জন্য, আমি একজন স্কিল্ড মুটার হওয়ার জন্য, আমি একজন ইম্প্যাক্টফুল মুটার হওয়ার জন্য মূলত আসলে মুটিং শিখবো। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, এখন
অনেকগুলো বিষয় চলে আসছে, যে আমরা বললাম যে মুটিংয়ে আর্গুমেন্টেশন থাকে বা আদার্স। এখন দুই পক্ষ কথা বলে, তাহলে এই ডিবেটেও তো আসলে দুই পক্ষ কথা বলে থাকলে, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিবেট অ্যান্ড মুটিং? ডিবেটে যেটা হয় সেটা হচ্ছে পুরোটা ইনফর্মাল একটা প্রসিডিং, ইনফর্মাল প্রসিডিং। আচ্ছা, আমি বারবার নিচের দিকে তাকাচ্ছি, সেটা হচ্ছে আমি মূলত একটা প্রেজেন্টেশন রেডি করেছিলাম, যেটা চেয়েছিলাম মূলত হচ্ছে আমি সেটা গ্রুপে আপলোড করে দিব। এই যে প্রেজেন্টেশন যেটা, ওকে, আমি প্রেজেন্টেশনটাতে একটু দেখতেছিলাম যে এখানে কি কি বিষয় আসলে বলা যায়। ওকে, আমি এই প্রেজেন্টেশনটা পুরোটাই, আমি যে কথাবার্তাগুলো বললাম সেগুলো পুরোটাই এখানে আমি ইয়া করেছি, অ্যাড করে দিয়েছি। তো আচ্ছা আচ্ছা তানজিলা, ওকে, আমি তোমাকে আরো কয়েকটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের উদাহরণ আমি তোমাকে দিব। আচ্ছা, আমরা তাহলে ডিবেট এবং মুটিং এর মধ্যে পার্থক্যটা একটু করে জেনে নিই ছোট করে। ডিবেট আসলে কি, এটা পুরোটা ইনফর্মাল একটা প্রসিডিং, ইনফর্মাল হয়। মুটিং পুরোটাই হচ্ছে কমপ্লিটলি ফর্মাল প্রসিডিং। ডিবেট আমি যে কোনো টপিকে করতে পারি, অর্থাৎ লিগ্যাল ইস্যুসে করতে পারি, আবার নন লিগ্যাল যে ইস্যুসগুলো সেগুলো নিয়ে হচ্ছে কি করা যায়, ডিবেট করা যায়, পলিসি ডিবেট করা যায়, যেখানে আসলে ল সরাসরি ইনভলভ নাই। কিন্তু মুটিং পুরোটাই ল এর উপরে ভিত্তি করে, অর্থাৎ পুরোটাই লিগেল ম্যাটার্সের উপরে ভিত্তি করে কি হয়, মূলত মুটিংটা হয়ে থাকে। থার্ডলি, ডিবেটে আমরা রিজন্ড অর্থাৎ যুক্তিযুক্ত আর্গুমেন্ট প্রেজেন্ট করতে হয়, কিন্তু মুটিংয়ে আমাকে লিগেল আর্গুমেন্টসগুলো আসলে প্রোভাইড করতে হয়। ওকে, তারপর হচ্ছে এই আচ্ছা ঠিক আছে মোত্তাকিম, আমি বলতেছি। ওকে, প্রথমত যেটা, ডিবেটটা ইনফর্মাল, মুটিংটা হচ্ছে ফর্মাল। ডিবেট আমি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি, ডিবেট করতে পারি, কিন্তু মুটিংটা আমাকে অবশ্যই কোনো একটা লিগ্যাল ম্যাটারে, কোনো একটা লিগ্যাল ইস্যুস কি আছে, ইনভলভ আছে, সেরকম ইস্যুস নিয়ে আসলে কি করতে হয়, মুটিং করতে হয়। থার্ডলি, আমাকে ডিবেটে যেটা হয় সেটা হচ্ছে আমাকে একটা যুক্তি উপস্থাপন থাকে, মূলত আমাকে যুক্তি উপস্থাপন করতে হয়, যুক্তিযুক্ত কথা বলতে হয়, কিন্তু আমাকে মুটিংয়ে লিগ্যাল আর্গুমেন্ট দিতে হয়, যে লয়ের মাধ্যমে এই বিষয়টা সঠিক সেটা আমাকে প্রুফ করতে হয়। ডিবেটে কোনো একটা রিটেন সাবমিশন থাকে না, রিটেন কোনো ডকুমেন্ট জমা দিতে হয় না, কিন্তু মুটিংয়ে অবশ্যই তোমাকে একটা মেমোরিয়াল বা রিটেন ডকুমেন্ট জমা দিতে হয়। ফিফথ যেটা, সেটা হচ্ছে ডিবেটে তোমাকে এক পক্ষে আর্গুমেন্ট দিতে হয়, যে তুমি ধরো গভর্নমেন্ট অথবা অপোজিশন, ওকে, অথবা তুমি আপার হাউস অথবা হচ্ছে কি লোয়ার হাউস, তাহলে তুমি শুধু এক পক্ষে তোমাকে আর্গুমেন্ট দিতে হয়। কিন্তু মুটিংয়ে অবশ্যই তোমাকে দুটো পক্ষেই কি করতে হবে, আর্গুমেন্ট দিতে হবে। তাহলে আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব, যে কিভাবে মুটিংয়ের আরো ডিটেইল হচ্ছে কি কি থাকে আর্গুমেন্টেশনের বিষয়। বুঝতে পারলাম কিনা? তাহলে ডিবেট এবং মুটিংয়ের মধ্যে বেসিক পার্থক্যটা কি, একটা ফর্মাল একটা ইনফর্মাল, একটা লিগেল ম্যাটার একটা হচ্ছে যে কোনো ম্যাটার, একটা লিগেল আর্গুমেন্টস একটা হচ্ছে যে কোনো আর্গুমেন্টস, একটাতে রিটেন সাবমিশন জমা দিতে হয়, একটাতে রিটেন সাবমিশন জমা দিতে হয় না, একটা ওয়ান সাইডেড আর্গুমেন্ট, মুটিং হচ্ছে ডাবল সাইডেড আর্গুমেন্টস। এটা হচ্ছে ডিবেট এবং মুটিংয়ের মধ্যে বেসিক পার্থক্য। ওকে, আচ্ছা, এবার মক ট্রায়াল এবং মুটিংয়ের মধ্যে পার্থক্যটা কি? মক ট্রায়ালের আমি অলরেডি কিছু একদম শুরুতেই হচ্ছে আলোচনা করেছিলাম যে মক ট্রায়াল বিষয়টা কি এবং মুটিং বিষয়টা কি। মক ট্রায়াল হচ্ছে কমপ্লিট একটা প্রসিডিউর, একটা কমপ্লিট কোর্ট প্রসিডিউর। একটা কমপ্লিট কোর্ট প্রসিডিউর মানে হচ্ছে সেখানে ওপেনিং আর্গুমেন্ট থাকবে, সেখানে উইটনেস থাকবে, সেখানে এক্সামাইন করা হবে, সাক্ষীদের যারা যেটাকে বলে সেটা করা হবে, ক্রস এক্সামিনেশন করা হবে, তারপর হচ্ছে ক্লোজিং আর্গুমেন্ট থাকবে। কিন্তু মুটিংয়ে শুধুমাত্র আর্গুমেন্ট থাকবে, কোনো সাক্ষী থাকবে না, কোনো জেরা থাকবে না। বুঝতে পারলাম কিনা? এটা শুধুমাত্র হিয়ারিং, আর্গুমেন্ট প্রেজেন্টেশন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, এই পয়েন্টটা যেটা, তাহলে সেটা হচ্ছে এক্সামিনেশন অফ উইটনেসেস থাকবে মক ট্রায়ালে, বাট নো এক্সামিনেশন অফ উইটনেসেস ইন মুটিং। থার্ডলি, মক ট্রায়ালে হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং আর্গুমেন্ট থাকে, কিন্তু মুটিংয়ে ওপেনিং এবং ক্লোজিং আর্গুমেন্ট থাকে না, তোমার আর্গুমেন্ট এবং হচ্ছে রিবাটাল থাকে। এই হচ্ছে মূলত মক ট্রায়াল এবং মুটিংয়ের মধ্যে পার্থক্য। তো আমাকে কেউ একজন কমেন্ট করে জানাও যে মুতাকিম এবং অন্যান্য যারা আসলে শুনতেছো, এই যে মক ট্রায়াল এবং মুটিংয়ের মধ্যে পার্থক্য এবং ডিবেট এবং মুটিংয়ের মধ্যে পার্থক্য আমরা আসলে বুঝতে পারছি কিনা। আচ্ছা, অনেকেই যেহেতু প্রশ্ন করতেছো, এবার আমি মূলত একটা কমপ্লিট জার্নি নিয়ে আলোচনা করব, যে মুটিং এর জার্নিটা আসলে কি হয়, মানে মুটিং এর জার্নিটা কোথা থেকে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয়। আমি পুরো জার্নিটা নিয়ে যখন কথা বলবো তখন তুমি বুঝতে পারবা যে মুটিং আসলে
মুটিং মূলত হচ্ছে পুরো মুটিং আসলে কি কি থাকে। ওকে, আমি শুরু করব কিনা তাহলে আমাকে তাহলে কয়েকজন একটু কমেন্ট করো যে আমি পুরো মুটিংয়ের জার্নিটা নিয়ে, যে মুটিং কোথা থেকে শুরু হয়, কি কি থাকে এবং কোথায় গিয়ে শেষ হয়, আমি সেটা নিয়ে তাহলে আলোচনা করব। তিশা, মুটিং ডিসিশন কোনোভাবে রিয়েল কোর্ট হিয়ারিংকে প্রভাব ফেলে না, কারণ হচ্ছে মুটিং পুরোটাই একটা প্র্যাকটিস, রিহার্সাল। সো রিহার্সাল কখনো আসলে তোমাকে কোনো একটা প্র্যাকটিক্যাল মানে এটার কোনো একটা আউটকাম কোথাও গিয়ে আসলে কোনো কোর্ট প্রসিডিংয়ে আসলে এটার কোনো ইফেক্ট থাকে না। ওকে, এটা মূলত ওই কম্পিটিশনের মধ্যেই আসলে কি থাকে, সীমাবদ্ধ থাকে। যদি যদি এমন থাকে তিশা, যদি এমন হয় যে যদি কখনো এমন হয়ে থাকে যে আমি কোনো একটা কাল্পনিক কেস হচ্ছে কি করলাম, একটা আর্গুমেন্ট হলো, দেন কোনো একটা কারণে দেখা গেল হচ্ছে কি সেটা রিয়েল কোর্টে সেই কেসটা গেল, তখন দেখা গেছে হয়তো বা হয়তো কোর্ট হয়তো ওখানের আর্গুমেন্টসগুলো হয়তো দেখতে পারে, ইটস আপ টু দ্য কোর্ট অ্যান্ড দ্য পার্টিস, বাট নো, বাট বেসিক্যালি যে বিষয়টা সেটা, এটা আসলে কোনো ইমপ্লিকেশনস এখানে নাই, বা এটা আসলে মূলত কোনো ইফেক্ট ফেলে না। মাসুদ, যে কোয়েশ্চেনটা করলে একজন ভালো মুটার হবে তাদের জন্য কি কি কোয়ালিটিসগুলো ডেভেলপ করতে হবে সেটা একটু ক্লিয়ার করলে মেম্বারদের সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে তোমার কি কি স্কিলগুলো ডেভেলপ করতে হবে। প্রথমত যে স্কিলটা ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে তোমার রিসার্চ স্কিল, অর্থাৎ তোমার একটা বিষয় সম্পর্কে রিসার্চ করার, অর্থাৎ পড়াশোনা করার একটা স্কিল, এবং সেটা একটা সফিস্টিকেটেড ম্যানারে। ওকে, সেটা তোমার রিসার্চ স্কিল, অর্থাৎ কিভাবে রিসার্চ করতে হয় সেটা তোমাকে প্রথমে শিখতে হবে, এবং শেখার মাধ্যমে তোমাকে প্র্যাকটিস করতে হবে, রিসার্চিং এর প্র্যাকটিস। সেটা তুমি কোনো একটা হচ্ছে কি করতে পারো, একটা দেখা গেছে তুমি কোনো একটা আর্টিকেল লিখতে, অথবা তুমি কোনো একটা জার্নাল পাবলিশ করতে পারো। ওকে, সো তোমার রিসার্চ স্কিলটা গুরুত্বপূর্ণ, এটা ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে তোমার স্পিকিং স্কিলকে ডেভেলপ করা, অর্থাৎ তুমি কথা বলতে জানতে হবে, কারণ তোমার কথাগুলো তো কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে ইয়াদের সামনে, জাজেসদের সামনে। সো তুমি যদি ক্লিয়ারলি প্রেজেন্ট করতে না পারো, তাহলে তুমি তোমার তোমার পক্ষের জন্য, বা তোমার যে পক্ষ আছে, অথবা তুমি যে পক্ষের জন্য আসলে আর্গুমেন্ট দিচ্ছ বা যে পক্ষকে রিপ্রেজেন্ট করতেছো, তাকে আসলে লিগেল রেমেডি তুমি প্রোভাইড করতে পারবা না। সো দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে তুমি তোমার স্পিকিং স্কিল তুমি ডেভেলপ করতেছো। তারপর হচ্ছে তুমি তোমার প্রেজেন্টেশন স্কিলটাকে ডেভেলপ করতে হবে। সেটা কিভাবে তুমি ডিবেট করতে পারো, তুমি প্রেজেন্টেশন দিতে পারো, তুমি তোমার হচ্ছে কি তুমি বিভিন্নখানে হচ্ছে কি মানুষের সাথে কথাবার্তা বলার মাধ্যমে তুমি তোমার প্রেজেন্টেশনসগুলোকে আসলে আসলে অনেক বেশি ইমপ্রুভ করতে পারো। তাহলে তোমার এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে এই তোমার আর্গুমেন্টেটিভ স্কিল, সেটা মূলত ডিবেট করার মাধ্যমে, বা হচ্ছে কি বিভিন্ন জায়গায় হচ্ছে কি যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে তুমি কি করতে পারো, ডেভেলপ করতে পারো। এরপর হচ্ছে তোমার বেসিক ম্যাটার্স যেটা, সেটা হচ্ছে কি মুটিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার জানা, যে তুমি আসলে ধরো তুমি মুটিংয়ের জন্য রিসার্চ করা এবং তোমার একজন আর্টিকেলের জন্য রিসার্চ করার ওয়ে কিন্তু ডিফারেন্ট, আবার মুটিংয়ের প্রেজেন্টেশন এবং ক্লাসের প্রেজেন্টেশন কিন্তু ডিফারেন্ট। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজেন্টেশন ইন মুটিং। এই বিষয়গুলো সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এইগুলো আমরা তোমাকে প্রোভাইড করবো, এই আইডিয়াসগুলো। এবং আরও কি কী ধরনের এই যে আলাদা আলাদা তোমার যে কীভাবে রিসার্চ স্কিল ডেভেলপ করবো, আমরা রিসার্চিং নিয়ে একটা আলাদা সেশনস রাখবো। তারপর হচ্ছে আমরা আর্গুমেন্টেশন আর ডেভেলপমেন্ট নিয়ে একটা রাখবো, আমরা হচ্ছে তোমার স্কিল অফ প্রেজেন্টেশন নিয়ে একটা রাখবো, আলাদা আলাদা সেশনস রাখবো। মুটিং বা কীভাবে একটা এই মেমোরিয়াল তৈরি করতে হয় সেটা নিয়ে আলাদা সেশনস রাখবো। সো আই হোপ যে তোমরা সেই সেশনসগুলোতে জয়েন করবা, তাহলে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হবে যে কীভাবে আরও ডিপলি তুমি জানতে পারবা যে কীভাবে সেটা ডেভেলপ করা যায় আর কি। ওকে, মাসুদ, আশা করি হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা, এই মোতাকিম, মক ট্রায়াল মূলত পুরোটাই কোর্টের প্রসিডিং, মানে হচ্ছে শুধু এটা সোজা কথা, কোর্টে যা হয়, মানে একটা কোর্টের একটা কেসই হচ্ছে কি করা, তুমি পুরোটা মানে একটা পুরো একদম কমপ্লিট কেস, একটা কোর্টে যা যা হয় পুরো একটা কমপ্লিট কোর্ট প্রসিডিওর, অর্থাৎ একটা পুরো রিয়েল একটা কেস। ওই রিয়েল কেসে তোমাকে সাক্ষী আনতে হয়, তোমাকে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হয়, ডকুমেন্ট প্রেজেন্ট করতে হয়, জেরা করতে হয়, তারপর হচ্ছে আদার্স, এটা আলাদা একটা বিষয়, এটা আমরা এখন না করি, এটা একাডেমিক বিষয়। ওকে, এটা আমরা নিয়ে খুব বেশি আলোচনা এখন না করি, কারণ আমরা মুটিং নিয়ে একটু কনসেন্ট্রেট করি আর কি। ওকে, মকটেল নিয়ে আমরা হয়তো অন্য কখনো সময় আলোচনা করবো আর কি। এখন আমরা যে বিষয়টাতে চলে যাব সেটা হচ্ছে জার্নি অফ এ মুটিং কম্পিটিশন, অর্থাৎ একটা মুট কোর্ট কম্পিটিশন বা মুটিংয়ে আসলে কোথা থেকে জার্নিটা শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়। ওকে, খুব মনোযোগ দিয়ে আমরা একটু শুনবো।
প্রথমত যেটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে কাজটা থাকে সেটা হচ্ছে ফাইন্ডিং এ কম্পিটিশন, অর্থাৎ একটা কম্পিটিশন খুঁজে বের করা। ওকে, ফর্মিং এ টিম, অর্থাৎ একটা টিম তৈরি করা। অর্থাৎ বিষয়টা কি, আমার জার্নিটা কোথা থেকে শুরু হয়? আমার জার্নিটা শুরু হয় যে আমি একটা কম্পিটিশন খুঁজে বের করলাম, যে কম্পিটিশন একটা মুটিং কম্পিটিশন, যে কম্পিটিশন আমি পার্টিসিপেট করতে যাচ্ছি। ওকে, তাহলে ধরো সেটা আমি জেসেপে পার্টিসিপেট করতে যাচ্ছি বাংলাদেশ রাউন্ডে। ওকে, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমাকে একটা টিম ফরম্যাট করতে হবে। ওকে, এখন টিম ফরম্যাট করার ক্ষেত্রে হচ্ছে টিম মেম্বার কতজন থাকবে। মনে রাখবা টিম মেম্বার মুটিংয়ে থাকে 3জন, 2জন মুটার বা স্পিকার, আরেকজন রিসার্চার। ওকে, অর্থাৎ 2জন হচ্ছে কথা বলবে বা 2জন কেস প্রেজেন্ট করবে, আরেকজন রিসার্চার হিসেবে সেখানে প্রেজেন্ট থাকবে। কিন্তু মনে রাখবা যে এখানে একজন রিসার্চার মানে রিসার্চের কাজ শুধুমাত্র একজন করবে না, 3জনই রিসার্চের কাজ করবে, 3জনই মেমোরি রাইটিংয়ের কাজ করবে। তবে প্রেজেন্টেশন দিবে 2জন এবং আরেকজন তাদেরকে অ্যাসিস্ট করবে কোর্টরুমে। বুঝতে পারলাম কিনা? তাহলে তোমাকে 3জনের একটা টিম ফরম্যাট করতে হবে, যেখানে 2জন ভালো স্পিকার থাকবে এবং মিনিমাম একজন ভালো রিসার্চার থাকবে। ওকে, তাহলে আমি একটা কম্পিটিশন খুঁজে বের করলাম, জেসাপে যাব, এবং 2জন স্পিকার এবং একজন ভালো রিসার্চার খুঁজে বের করলাম এবং একটা টিম ফর্ম করলাম। এরপর যেটা কাজ সেটা হচ্ছে কি, রেজিস্ট্রেশন করতে হবে, যে আমি ওই কম্পিটিশনের জন্য রেজিস্ট্রেশন করলাম। তাহলে রেজিস্ট্রেশনের জন্য যে প্রি রিকুইজিটসগুলো আছে সেগুলো আমি ফিল আপ করে আমি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ, দেখলাম অনেকে কমেন্ট করতেছো, ওয়েলকাম যারা নতুন জয়েন করতেছো। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা কম্পিটিশন খুঁজে বের করলাম, সেখানের জন্য টিম ফর্ম করলাম, তারপর রেজিস্ট্রেশন করলাম। তাহলে তারপর কি হবে? তারপর ওই কম্পিটিশন অথরিটি আমাকে একটা ফ্যাক্ট এবং একটা রুলস প্রোভাইড করবে। ওকে, রেজিস্ট্রেশনের পরপর আমাকে একটা ফ্যাক্ট দিবে এবং একটা রুলস দিবে। ফ্যাক্ট মানে কি? সেটা হচ্ছে একটা ঘটনা দিবে। ওকে, কেউ আমাকে একটু জানাবা যে আমার কথাগুলো আসলে ক্লিয়ার কিনা, কারণ এটা খুব, এই জার্নিটা জানা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে খেয়াল করো যে আমাকে একটা ফ্যাক্ট দিবে এবং একটা কি দিবে, রুলস দিবে। ফ্যাক্ট তাহলে কোনটা বলছি আমরা, যে ঘটনাটা নিয়ে মূলত মুটকুট কম্পিটিশনটা হবে, যে ঘটনাটাই আমাকে অ্যানালাইজ করতে হবে, যে ঘটনাটার উপর আমাকে রিসার্চ করতে হবে, যে ঘটনাটার উপর আমাকে মেমোরিয়াল রেডি করতে হবে এবং যে ঘটনাটার উপরে আমাকে কেস প্রেজেন্ট করতে হবে, সেই ঘটনাটাকে আসলে আমি মূলত কি বলি, ফ্যাক্ট বলি। ওকে, যেটি আসলে কি আমাদেরকে ওই কম্পিটিশন অথরিটি প্রোভাইড করবে। তাহলে আমাকে যখন এই কম্পিটিশন অথরিটি একটা ফ্যাক্ট প্রোভাইড করলো, ওকে, তার সাথে সাথে তারা আমাকে একটা রুলসও প্রোভাইড করবে। তাহলে রুলসটা কি, আমি একটা কম্পিটিশন করবো, আমার একটা রুলস জানতে হবে না? ওই কম্পিটিশন আসলে কি ওয়েতে তারা দেখতেছে, বা কম্পিটিশন অথরিটি মূলত কিভাবে তাদের কম্পিটিশনটা পুরো স্ট্রাকচারটা আসলে কি, সেটা সম্পর্কে তারা কি করবে, কোথায়, এই রুলসের মধ্যে তারা আসলে কি একদম সব ডিটেইল হচ্ছে তারা দিয়ে দিবে। কীরকম, যে তোমার কম্পিটিশনের নাম, কম্পিটিশনের স্ট্রাকচার, কয়টা রাউন্ড থাকবে, কত মিনিট করে সময় থাকবে, তারপরে মেমোরিয়ালে কী কী থাকতে হবে, মেমোরিয়ালে কত পেজের হইতে হবে, তারপর হচ্ছে কত দিনের মধ্যে হচ্ছে তোমাকে মেমোরিয়াল জমা দিতে হবে, তারপর হচ্ছে তোমার কিভাবে জাজেস প্যানেল কারা থাকবে, কিভাবে তোমার হচ্ছে মানে পুরো কম্পিটিশনে যা যা আছে, ওকে, রুলস, যতগুলো রুলস আসলে মেনশন করা প্রয়োজন সবগুলো ওখানে থাকবে। ওকে, তাহলে আমি রেজিস্ট্রেশন করে ফেললাম, দেন হচ্ছে আমি কি পাইলাম, একটা ফ্যাক্ট পেলাম এবং একটা রুলস পেলাম। ওকে, এখন তাহলে কাজ কি? এখন আমার কাজ হচ্ছে, আমার মূলত মুটিংয়ের জার্নি এখান থেকে স্টার্ট, যে আমি ফ্যাক্ট পেয়ে গেলাম এবং রুলস পেয়ে গেলাম, আমার মুটিংয়ের জার্নি স্টার্ট। তাহলে আমি কি করব, প্রথমে ফ্যাক্টটা পড়বো নাকি রুলসটা পড়বো? মনে রাখবা আমি সবার আগে রুলসটা পড়বো, কারণ আমাকে নিয়মগুলো জেনে নিতে হবে। বুঝতে পারলাম কিনা? আমাকে ক্লিয়ারলি নিয়মগুলো পড়ে নিতে হবে, যে পুরো কম্পিটিশন আসলে কি কি রুল বা কি কি উপায়ে কি কি রুলস তারা আসলে রেখেছে, যে মুটিং কম্পিটিশনটা তারা কিভাবে হইতে যাচ্ছে, পুরো রুলসটা ভালো করে পড়ে ফেলবো। 3জন হচ্ছে কি, 3জন মেম্বারই হচ্ছে টিম মেম্বারই ভালো করে রুলসটা পড়ে ফেলবো। ওকে, পারলে 2বার করে পড়বো। ওকে, 2বার করে, এবং যদি কোনোটা জায়গায় কনফিউশন থাকে তাহলে টিম মেম্বার আলোচনা করব, এবং যদি দেখা গেছে যদি কোনো একটা কনফিউশন থাকে তাহলে কম্পিটিশন অথরিটির কাছে রিচ করবো যে আমরা রুলসটা আসলে বুঝি নাই, বুঝতে পারলাম কিনা, রুলসটা পড়ে ফেলবো। সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে কি, ফ্যাক্টটা এরপরে ভালো করে পড়বো। মনে রাখবা ফ্যাক্ট রিডিং হচ্ছে কম্পিটিশন জেতার পূর্ব শর্ত। ফ্যাক্ট রিডিং কম্পিটিশন জেতার পূর্ব শর্ত। এখানে একটা বিষয় মেনশন করে রাখি, ফ্যাক্ট তোমার 1 পেজের হইতে পারে, 2 পেজের হইতে পারে, 10 পেজের হইতে পারে, 100 পেজের হইতে পারে, 150 পেজেরও হইতে পারে। বুঝতে পারলাম কিনা? সো তুমি ফ্যাক্ট আসলে কোনো নির্দিষ্ট না, নির্দিষ্ট এরিনার না, যে কোনো বিষয় নিয়ে হতে পারে। ফ্যাক্টটা বাংলাদেশি লস নিয়ে হতে পারে, ইন্টারন্যাশনাল লস নিয়ে হতে পারে। যেমন তুমি ইন্টারন্যাশনাল কম্পিটিশন করলে ইন্টারন্যাশনাল ল নিয়ে, এবং ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, আবার দেশে হলে তখন কনস্টিটিউশনাল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, বা এরকম কিছু এরিয়া থাকে, যে এরিয়াগুলোতেই মূলত আসলে কি থাকে, যে এরিয়াগুলো নিয়েই মূলত মুটকুট কম্পিটিশনগুলো হয়ে থাকে। ওকে, আমি বেসিক কিছু ব্যাপার বলে দিব যে কোন কোন মুটকুট কম্পিটিশনের
আহ, আহ, ঠিক আছে, ওকে। ছাপল রয় নাকি চপল রয়, সরি সরি, আমি নামটা ঠিক মতো মেনশন করতে পারি নাই মেবি। এই হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে বলবো যে কিভাবে ইন্টারন্যাশনাল লসগুলো বা কিভাবে ইন্টারন্যাশনাল এরিনাতে কম্পিটিশনগুলোতে আমরা আসলে কিভাবে ইন্টারন্যাশনাল লগুলোকে অ্যাপ্লাই করতে পারি, বা যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ল আছে তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ভেরি নাইস কোয়েশ্চেন, ভেরি গুড চপল রয়, আমি তোমার কোয়েশ্চেনের আনসার অবশ্যই দিব। ওকে, আমরা তাহলে জার্নিটাতে আসি। রেজিস্ট্রেশন করলাম, টিম ফর্ম করলাম, তারপর হচ্ছে কি করলাম, রেজিস্ট্রেশন করলাম, আমাকে একটা ফ্যাক্ট দেওয়া হলো, আমাকে একটা রুলস দেওয়া হলো, আমি রুলসটা পড়ে ফেললাম, দেন হচ্ছে ফ্যাক্টটা ভালো করে পড়লাম। এরপর কাজ কি, এরপর হচ্ছে ওই ফ্যাক্ট থেকে আমাকে ইস্যু খুঁজে বের করতে হয়। ওকে, ইস্যু মানে হচ্ছে পয়েন্ট অফ ডিসপিউট। ওকে, পয়েন্ট অফ ডিসপিউট, পয়েন্ট অফ ডিসপিউট মানে হচ্ছে ধরো একটা ঘটনা ঘটলো, যে একটা ঘটনাটা তো আসলে এই পুরোটাই মূলত কি নয়, পুরোটাই আসলে কি না, ইস্যু না, বা পয়েন্ট অফ হচ্ছে কি ডিসপিউট না, বা আচ্ছা আমি আরো সহজ করে বলি, ইস্যু মানে হচ্ছে যে বিষয়টাতে একটা পক্ষ হচ্ছে কোন একটা বিষয়কে একটা অ্যাজার্ট করে এবং আরেকটা পক্ষ হচ্ছে সেটাকে ডিনাই করে। কিরকম, ধরো আমি বললাম এই জমিটা আমার, ওকে, আর আরেক পক্ষ বলল যে এই জমিটা ওর না, এই জমিটা আমার। তাহলে এই এখানে পয়েন্ট অফ ডিসপিউট অ্যারাইজ করলো যে কি দুইজন পক্ষ এখানে কি করলো না, মানে এগ্রি করলো না। ওকে, ফ্যাক্টে এগ্রি করলো না, এই ডিসএগ্রিমেন্টটা জায়গাটাকে বলা হয় ইস্যু। ওকে, এখন লিগেল ইস্যুস আমাকে করতে হয়, আমরা এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করব যে ইস্যু কি, তারপর হচ্ছে ইস্যু কিভাবে ফ্রেম করতে হয়, বা ইস্যু কিভাবে আসলে ইস্যু নিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা নিয়ে আমরা আলাদা ক্লাসে আলোচনা করব। বাট এতটুকু জেনে নাও, ইস্যু মানে হচ্ছে পয়েন্ট অফ ডিসপিউট, বা দুটো পক্ষের মধ্যে মূলত কি যে পার্থক্যের, ওকে, যে যে পার্থক্যের জায়গাগুলো, যে পক্ষে যে জায়গাগুলোতে মূলত তারা একটা পক্ষ অন্য পক্ষের সাথে আসলে কি বিবাদ, মানে বিভেদের জায়গায় আসলে কি দাঁড়িয়েছে, যে একটা পক্ষ বলছে এই জমিটা আমার, একটা পক্ষ বলছে এই জমিটা আমার নয়, তারপর এই জন্য তোমার না, এই জমিটা আমার। এরপর ধরো একজন বলছে হচ্ছে কি তোমার কনস্টিটিউশনাল রাইটটা ভায়োলেট হয় নাই, আরেকজন বলছে তোমার কনস্টিটিউশন বলতেছে না আমার কনস্টিটিউশনাল রাইটটা ভায়োলেট হয়েছে। তাহলে এটা হচ্ছে কি পয়েন্ট অফ ডিসপিউট, এই জায়গাগুলোতে মূলত ইস্যু অ্যারাইজ করে। ওকে, বিষয়টা অ্যারাইজ করে, যে বিষয়টা নিয়ে মূলত কোর্টের সামনে কি হবে, আর্গুমেন্ট হবে। ওকে, তাহলে আমার কাজ কি ইস্যু ফ্রেম করা, তারপর হচ্ছে ইস্যু বেসড রিসার্চ করা। কি ধরনের, যে আমি বললাম যে আমি পয়েন্ট অফ ডিসপিউট বের করে ফেললাম, যে কি এর কনস্টিটিউশনাল রাইটটা ভায়োলেট হয়েছে, এর কনস্টিটিউশনাল রাইটটা ভায়োলেট হয় নাই, তাহলে এখানে ইস্যু অ্যারাইজ করলো। ওকে, তাহলে কি করব এখন, তাহলে রিসার্চ করব ফ্যাক্ট অ্যানালাইসিসের মাধ্যমে, যে এই ঘটনাটার মাধ্যমে ধরো তাকে বললাম যে ধরো তুমি একজন অফিসে চাকরি করো, এবং তুমি ধরো একজন সরকারি অফিসার, তো নিয়ম হচ্ছে তোমাকে 15 দিনের নোটিশ দিয়ে দেন হচ্ছে তোমাকে কি তোমার কথা শুনে, ন্যাচারাল জাস্টিসের একটা থিওরি হচ্ছে অডিও অল্টারাম পার্টেম, অর্থাৎ হিয়ার দ্য আদার সাইড। তো উইদাউট হিয়ারিং ইউ দে ক্যান নট ডিসাইড অর দে ক্যান নট ইম্পোজ এনি ডিসিশন আপন ইউ, তোমাকে কোনো একটা ডিসিশন তারা ইম্পোজ করে দিতে পারবে না। ওকে, সো এখন তারা করলো কি, তোমাকে উইথাউট নোটিস কিছু নাই, তোমাকে হুট করে তোমার চাকরি থেকে চাকরিচ্যুত করে দিল। ওকে, তাহলে তোমার এটা একটা কনস্টিটিউশনাল রাইট, এবং তোমার একটা সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লতে তোমার ন্যাচারাল জাস্টিসের আন্ডারে তোমার একটা রাইট, এবং তোমার চাকরি আইনের আন্ডারে তোমার একটা রাইট। ওকে, তোমার ভায়োলেট হইলো। ওকে, তার মানে এখানে কি অ্যারাইজ করলো, একটা তোমার পয়েন্ট অফ ডিসপিউট অ্যারাইজ করলো, লিগ্যাল হচ্ছে কি ডিসপিউট অ্যারাইজ করলো। ওকে, এখন তোমার তাহলে কি তুমি ইস্যু বুঝে গেলো যে কি ওয়েদার দেয়ার হ্যাজ এনি ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল রাইট অর এনি ভায়োলেশন অফ এনি আদার রাইট, ওকে, আন্ডার এনি আদার ল। তাহলে আমি বললাম এটা একটা কোয়েশ্চেন, তাহলে এবার আনসার আমাকে খুঁজতে হবে, এটাকে বলে রিসার্চ করা, ইস্যু বেসড রিসার্চ। কিভাবে করবো, তাহলে আমি ওই কনস্টিটিউশন একটু খুলে দেখবো যে কনস্টিটিউশনে এটা নিয়ে কিছু বলা আছে কিনা। ওকে, এরপর হচ্ছে কনস্টিটিউশন ল রিলেটেড হচ্ছে কি কোনো কেস ডিসিশন আছে কিনা, সেটা আমি নিয়ে পড়াশোনা করব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি ইয়াতে যাব, কোনো হচ্ছে লিগ্যাল এক্সপার্ট এটা নিয়ে কোনো অপিনিয়ন দিয়েছে কিনা সেটা আমি পড়াশোনা করব। এরপর যেটা সরকারি চাকরি আইন নিয়ে আলোচনা করব, একটু পড়াশোনা করবো, সরকারি চাকরি আইন এই ধরনের কোনো একটা কি নোটিশ দেওয়ার কোনো একটা বিষয় আছে কিনা। এরপর হচ্ছে ন্যাচারাল জাস্টিস নিয়ে একটু পড়াশোনা করব। ওকে, তাহলে আমি যখন এরকম বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করব, এবং পড়াশোনা করার মাধ্যমে আমি বুঝতে পারবো, আসলে বের করতে পারবো যে আদৌ যে তার আসলে কনস্টিটিউশনাল রাইট ভায়োলেট হয়েছে কিনা, আদৌ ওই অথরিটির কোনো একটা কি দায়িত্ব ছিল কিনা তাকে নোটিশ দেওয়া, বা উইথাউট নোটিশ তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করার অধিকার তাদের আছে কিনা, আমি বুঝতে পারলাম কিনা। তাহলে আমি সেটা কিভাবে বের করব, রিসার্চিং এর মাধ্যমে। ওকে, অ্যাবাউট স্টাডি অ্যাবাউট ওকে ডিফারেন্ট কাইন্ড অফ ল রিলেটেড টু মাই ফ্যাক্ট, যে আমার ফ্যাক্ট রিলেটেড যে বিভিন্ন ধরনের কি আছে
এই তোমার আইনগুলো আছে, ওকে, সেগুলো। এখন আমি ফ্যাক্ট রিলেটে কীভাবে আইনগুলো খুঁজে বের করবো সেটার জন্য আমরা আলাদাভাবে অন্য কোনো ক্লাসে হচ্ছে দেখবো যে কীভাবে একটা ফ্যাক্ট থেকে কীভাবে ল খুঁজে বের করতে হয়। ওকে, তাহলে আমি ইস্যু ফ্রেম করলাম, ওকে, ইস্যু বেস রিসার্চ করলাম। ওকে, তাহলে মনে রাখবা এরপরে যেটা কাজ সেটা হচ্ছে রিসার্চ করে আমি অনেকগুলো বিষয় পেলাম যে হ্যাঁ, এই কনস্টিটিউশন লয়ের আন্ডারে অমুক আর্টিকেল, অমুক আর্টিকেলে তার আর্টিকেলটা ভায়োলেট হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের অমুক প্রিন্সিপালসগুলো, ন্যাচারাল জাস্টিস অমুক প্রিন্সিপালসগুলো, ইন্টারন্যাশনাল লয়ের অমুক প্রিন্সিপালসগুলো হচ্ছে কি ভায়োলেট হয়েছে। ওকে, তারপরে সরকারি চাকরি আনে এই বিষয়টা কি ভায়োলেট হয়েছে, এগুলো হচ্ছে সব ভায়োলেট আমি খুঁজে বের করে ফেললাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে মেমোরিয়াল রাইটিং। ওকে, আমাকে তাহলে একটা মেমোরিয়াল, ওই যে রিটেন ডকুমেন্ট যেটা রেডি করতে হয় ওই মেমোরিয়াল আমি রাইট আপ করবো। ওকে, তাহলে মেমোরিয়ালের ডিটেইল হচ্ছে আমরা আলোচনা করব। তবে আমি এখানে কাজ কি থাকে সেটা একটু করে বলে দিই। কাজ থাকে হচ্ছে আমাকে একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হয়, যে একটা মেমোরিয়ালের একটা সুন্দর স্ট্রাকচার আছে। ওকে, একদম একটা ডকুমেন্টই না যে পয়েন্ট করে না, একটা স্ট্রাকচার আছে, সুন্দর একটা ওয়ে আছে, ওয়ে অফ প্রেজেন্টেশন আছে। ওকে, তাহলে এই ওয়ে অফ প্রেজেন্টেশনের হচ্ছে কি মাধ্যম হচ্ছে কি আমাকে মেমোরিয়ালটা রাইট আপ করতে হয়। তাহলে ওই প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে কি স্ট্রাকচার প্রিপেয়ার করতে হয়। তারপর হচ্ছে আমাকে একটা কন্টেন্ট অ্যারেঞ্জ করতে হয়, যে আমি কন্টেন্টগুলোকে কীভাবে অ্যারেঞ্জ করলাম। তারপর হচ্ছে সাবমিশন অফ মেমোরিয়াল, আমাকে মেমোরিয়ালটা সাবমিট করতে হয়, ওকে, কম্পিটিশন অথরিটির কাছে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমি বুঝতে পারলাম কিনা যে আমি একটা কম্পিটিশন খুঁজে বের করলাম, তারপর হচ্ছে আমি টিম ফর্ম করলাম, রেজিস্ট্রেশন করলাম, আমাকে ফ্যাক্ট এবং রুলস দিলাম, এই রুলসটা পড়লাম, ফ্যাক্টটা পড়লাম, ফ্যাক্ট অ্যানালাইসিস করে আমি একটা ইস্যু বের করলাম, ইস্যু বেস রিসার্চ করলাম, রিসার্চ করার মাধ্যমে আমি যে আউটকামগুলো পেলাম সেটা একটা মেমোরিয়াল রাইটিং করলাম। মেমোরিয়াল রাইটিংয়ের কাজ কি? একটা স্ট্রাকচার দাঁড় করালাম, তারপর হচ্ছে কন্টেন্টগুলোকে অ্যারেঞ্জ করলাম, তারপর হচ্ছে আমার মেমোরিয়ালটা প্রিপেয়ার করলাম, তারপর হচ্ছে আমি সেই মেমোরিয়ালটাকে হচ্ছে কি করলাম, সাবমিট করলাম। ওকে, এটা হচ্ছে কি সাবমিশন পর্যন্ত কাজ। আচ্ছা প্রাঞ্জল, আচ্ছা 3:30, এখন যদি বাকিরা যদি মনে করো যে আমি আরও কিছুক্ষণ কন্টিনিউ করতে পারি উইথ পারমিশন, তাহলে আমি কন্টিনিউ করবো আর কি। ওকে, আমি আর কিছুক্ষণ কথাবার্তা বলবো আর কি, ধরো 45 পর্যন্ত কন্টিনিউ করি। ওকে, যদি আমাকে জানাও যদি কন্টিনিউ করতে হ্যাঁ, আমি কন্টিনিউ করবো কিনা আমাকে একটু জানাও। যদি না বলো তাহলে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এবং আমি মূলত আমার পুরো সেশনসটা আসলে কনক্লুড করবো যদি ফার্দার বিষয় না যায় আর কি। তোমরা কমেন্ট করতে থাকো, এর মাঝখানে আমি আমার পার্টটা একটু শেষ করে নেই পুরো জার্নিটা নিয়ে। ওকে, পুরো জার্নিটা যেটা, তাহলে আমি মেমোরিয়ালটা সাবমিট করে দিলাম। এরপর কাজ কি? এরপর হচ্ছে ওরাল প্রিপারেশন নেওয়া। ওকে, ওরাল প্রিপারেশনটা কি? সেটা হচ্ছে কি আমাকে ওরাল প্রিপারেশনটা হচ্ছে এই আমাকে একটা স্ক্রিপ্ট রাইটিং করতে হয়, যে আমাকে একটা স্ক্রিপ্ট রেডি করতে হয় যে আমি যে বিষয়টা প্রেজেন্ট করবো। ওকে, আমি মেমোরিয়ালে যা আছে পুরোটাই কিন্তু কি করতে হয় না। ওকে, এই পুরোটাই কিন্তু কোর্টের কাছে প্রেজেন্ট করতে হয় না। ওকে, আমাকে কিন্তু কি করতে হয়, একটা স্ক্রিপ্ট, আমাকে একটু সুন্দর করে আমার প্রেজেন্টেশন রেডি করতে হয়, আমি কতটুকু আসলে কোর্টের সামনে প্রেজেন্ট করতে চাই। ওকে, সেকেন্ডলি সেটা হচ্ছে কি নেসেসারি স্টাডি, অর্থাৎ আমি দেখা গেছে হচ্ছে বিভিন্ন লিগ্যাল টার্মসগুলো নিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন লিগ্যাল টার্মিনোলজিসগুলো নিয়ে, অর্থাৎ আমি মেমোরিয়ালে হচ্ছে একটা বিষয়ে শর্টলি হচ্ছে প্রেজেন্ট করলাম। ওকে, কিন্তু দেখা গেছে হচ্ছে সে বিষয়টা সম্পর্কে পুরোপুরি কোথায় মেমোরিয়ালে দেওয়ার মতো সুযোগ ছিল না। তাহলে দ্যাট ডাজেন্ট মিন যে আমি সেটা নিয়ে কি আচ্ছা, হ্যাঁ, ওকে প্রাঞ্জল, ইটস ওকে, নো প্রবলেম। এই আচ্ছা, এই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার আগ্রহ দেখে খুব ভালো লাগতেছে। আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, 45-এর মধ্যে আশা করি হচ্ছে শেষ করতে পারবো আর কি, দেখি। ওকে, দেখি শেষ করা যায় কিনা আর কি। এবার দেখো, খেয়াল করো, আমি তাহলে কী করবো, স্ক্রিপ্ট রাইটিং করবো, তারপর হচ্ছে নেসেসারি স্টাডিজগুলো করবো। তাহলে নেসেসারি স্টাডিজ কি, আমার বিভিন্ন টার্মস এবং কন্ডিশনস, বিভিন্ন ল নিয়ে একটু পড়াশোনা করা, তারপর হচ্ছে মেমোরিয়ালে যে বিষয়গুলো আসলে পুরোপুরি ব্যাখ্যা নাই সেই বিষয়গুলো সম্পর্কে একটু স্টাডি করা। ওকে, এটা হচ্ছে নেসেসারি স্টাডিজ। এরপর কি সাবমিশন প্র্যাকটিস। মনে রাখবেন আপনাকে অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি আপনি ভালো করতে চান মুটিংয়ে। ওকে, সাবমিশন আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হয়, তো মিনিমাম 1 উইক আগ থেকে আপনাকে কি করতে হয়, আপনার সাবমিশনসগুলো প্র্যাকটিস করতে থাকতে হয়। ওকে, তাহলে আমি ওরাল প্রিপারেশনস করলাম। এবার যেটা, ওকে, লাস্ট জার্নি আসলে কোথায় এসে শেষ হয় সেটা হচ্ছে ফাইনাল ডে অফ দ্য মুটিং অ্যান্ড ওরাল সাবমিশন। ওকে, এটাতে কি সাবমিশন বিফোর দ্য জাজেস এবং উইন অর লস। ওকে, অর্থাৎ কম্পিটিশন ডে আসে যেই দিন মূলত আপনি সুযোগ পান আপনার এতদিনের কাজগুলো আসলে কি করা, কাজের ফলাফল আসলে কি করা দেখার সুযোগ, আপনি সাবমিশন দেওয়ার আসলে কি পান, সুযোগ পান জাজেসদের সামনে। ওকে,
এবং হয়তো সেটা আপনি জিততে পারেন অথবা আপনি হারতে পারেন। এখানেই আপনার মূলত মুটিংয়ের জার্নি শেষ হয়। তাহলে আমরা যদি প্রথম থেকে একটু বলতে চাই পুরোনো মুটিংয়ের জার্নিটা, তাহলে আমরা একটু কি করি, সামারাইজ করি। ফাইন্ডিং আউট এ কম্পিটিশন, রেজিস্ট্রেশন, ফর্মিং এ টিম of 3 members, registration for the competition, কম্পিটিশন অথরিটি আমাকে একটা ফ্যাক্ট দিবে, দেন একটা রুলস দিবে, আমি রুলসটা ভালো করে পড়ে ফেলবো, তারপর হচ্ছে আমি ফ্যাক্টটা ভালো করে পড়বো, ফ্যাক্টটা ভালো করে কয়েকবার পড়বো, করার পরে আমি ফ্যাক্টটা অ্যানালাইজ করব, তারপর হচ্ছে আমি ফ্যাক্টটা থেকে ইস্যু বের করব, ইস্যু মানে হচ্ছে পয়েন্ট অফ ডিসপিউট, এবং ইস্যু নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব কীভাবে ইস্যু বের করতে হয়, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই ইস্যু বেসড রিসার্চ করব। ওকে, রিসার্চ করব যে আমরা আসলে বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো, পড়াশোনা করব। ওকে, ডিপ রিসার্চ করব। ওকে, সেটা ল, তারপর হচ্ছে বিভিন্ন কেস ডিসিশনস, এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে কি বিভিন্ন ধরনের আর্টিকেলস, জার্নালস। ওকে, এগুলো পড়াশোনা করব। ওকে, বিভিন্ন বইপত্র পড়াশোনা করব। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে মেমোরিয়াল রাইটিং করব। মেমোরিয়াল রাইটিংয়ের কাজ কি, একটা স্ট্রাকচার দাঁড় করাবো। তাহলে মেমোরিয়াল কি, মেমোরিয়াল স্ট্রাকচার কীভাবে দাঁড় করাতে হয় সেটা আমরা অন্য কোনো ক্লাস একটা আমরা জানবো। ওকে, মেমোরিয়াল এটাতে কি থাকে, কন্টেন্ট, একটা স্ট্রাকচার রেডি করব, তারপর হচ্ছে কন্টেন্ট অ্যারেঞ্জ করব। ওকে, কন্টেন্ট অ্যারেঞ্জ মানে কি, আমি যে বিষয়গুলো পাইলাম, ওকে, সেই বিষয়গুলো আসলে কি করা, মেমোরিয়ালে ট্রান্সফার করা। আমি একটা লতে পেলাম, কনস্টিটিউশনাল লয়ের এই বিষয়টা ভায়োলেট হয়েছে, তাহলে সেটাকে কি করা, এই মেমোরিয়ালে সেটাকে কি করা, ট্রান্সফর্ম করা, বা মেমোরিয়ালে সেটাকে ট্রান্সফার করা, এই তথ্যটাকে। ওকে, সেটা একটা একটা আর্ট আছে, আমরা আর্টটা নিয়ে অন্যদিন জানবো। ওকে, তারপরে একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে, ওই ডেডলাইনের মধ্যে আমাকে মেমোরিয়ালটাকে কি করে দিতে হয়, সাবমিট করে দিতে হয়। ওকে, তাহলে আমি মেমোরিয়ালটা সাবমিট করে দিলাম। এরপর কাজ কি, ওরাল প্রিপারেশন নেওয়া, আমাকে স্ক্রিপ্ট রাইট করতে হয়। আবার যে বিষয়গুলো সম্পর্কে আমার পড়াশোনা করা জরুরি, ওকে, সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু পড়াশোনা করব, এবং ওরাল সাবমিশন প্র্যাকটিস করতে থাকবো অনেকবার করে। ওকে, এরপরে যেটা লাস্ট যেটা, সেটা হচ্ছে কি আমার কম্পিটিশন ডে, যেদিন আমার আসলে সাবমিশনের ডেট থাকে। আমি জাজেসদের সামনে আমার কেসটা প্রেজেন্ট করার সুযোগ পাই, এবং হয় আমি জিততে পারি, না হয় আমি হারতে পারি। আমি হয় কাপ নিয়ে আসতে পারি, অথবা কিছু শিখে আসতে পারি। ওকে, এ হচ্ছে মূলত পুরো মুটিংয়ের কমপ্লিট জার্নি। ওকে, এখন আমাকে একটু কমেন্ট করে জানাবা সবাই যে পুরো মুটিং জার্নিটা সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, সাকিব আমাকে একটা প্রশ্ন করলো যে একটি ইউনিভার্সিটিতে কয়টি টিম অংশগ্রহণ করতে পারে। মূলত একটা ইউনিভার্সিটি থেকে একটা টিমই অংশগ্রহণ করতে পারে, তবে একটা টিম অবশ্যই ওরা অ্যালাউ করে, যদি একের অধিক টিম তুমি রেজিস্ট্রেশন চাইলে করতে পারো। তবে ওরা যদি স্লট খালি থাকে তাহলে তোমাকে হয়তো স্লট দিতে পারে। ওকে, ধরো তারা 30টা টিম নেবে, এখন 28টা টিম 28 ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলো, তো একটা যে ইউনিভার্সিটিসগুলো হচ্ছে কি দুটো করে টিম দিল, তখন হচ্ছে কি তারা ওখান থেকে একটাকে হয়তো অ্যালাউ করতে পারে আর কি। ওকে, আবার রুলসে থাকে, রুলসেই মেনশন করা থাকে যে কি একটার বেশি টিম দিতে পারে কিনা। আবার তুমি তাদেরকে জিজ্ঞেস করতে পারো, কম্পিটিশন অথরিটিকে মেইল করতে পারো যে কি আমরা আসলে দুটো টিম দিতে পারবো কিনা। ওকে, পসিবল, ইম্পসিবল না, তোমরা চাইলে দিতে পারো। যদি স্লট খালি থাকে তাহলে তারা হচ্ছে কি তোমাকে হয়তো স্লট দিতে পারে, এই হচ্ছে বিষয় আর কি। ওকে, আশা করি তোমার উত্তর পাইছো। ওকে, থ্যাংক ইউ আদনান, জাজবিন নূর, ফর কমেন্টিং। ওকে, মূলত আজকে যে ডিসকাশনসগুলো ছিল, বেসিক ডিসকাশনসগুলো মুটিং নিয়ে এখানেই শেষ। আমি পুরো যে লেকচারটা ছিল সেটাকে একটু সামারাইজ করার চেষ্টা করব এখন। প্রথমত আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে মুটিং কি। তো আমরা মুটিংয়ের একটা ডেফিনিশন আমরা একটু জেনেছিলাম, সেটা হচ্ছে মুটিং ইজ এ সিমুলেশন অফ এ কোর্ট হিয়ারিং in which participants are provided with a hypothetical case, and after analyzing the facts, researching the relevant law, they come up with written submission as well as present oral arguments. এটাকে নর্মালি বলা হয় একটা মুটিংয়ের একটা কি ডেফিনিশন, বাট আমরা সহজ করে বলি। তাহলে আমরা একটু ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু বুঝতে পারি কিনা একটু দেখি। যেটা প্রথমত সেটা হচ্ছে কি সিমুলেশন অফ এ কোর্ট হিয়ারিং, অর্থাৎ একটা কোর্টের হিয়ারিং, অর্থাৎ কোর্টে আর্গুমেন্টগুলো যেভাবে প্রেজেন্ট করতে হয় সেরকম একটা প্রেজেন্টেশন হচ্ছে মুটিং। সেকেন্ডলি, এখানে একটা হাইপোথেটিক্যাল কেস থাকে। হাইপোথেটিক্যাল কেস মানে কি, এটা একটা কাল্পনিক ঘটনা, যে ঘটনাটার উপরে মূলত একটা কি থাকে, আমাকে মুটিংটা করতে হয়। ওকে, তারপরে হচ্ছে এই অ্যানালাইজিং দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি, মূলত পুরো একটা ঘটনা, যে ঘটনাটার হচ্ছে কি ওই যে কেসটা দেয়, ওই কেসটাই হচ্ছে কি আমার জন্য একটা ফ্যাক্ট। ওই ফ্যাক্টটা আমাকে কি করতে হয়, ভালো করে অ্যানালাইজ করতে হয়।
ফোর্থ কাজ কি, রিসার্চিং দ্য রিলেভেন্ট ল। আমি যে এই যে ফ্যাক্টটা পড়লাম তার সাথে রিলেটেড, ধর আমি যদি মনে করি যে কনস্টিটিউশনের রিলেটেড একটা কি একটা বিষয়, তাহলে আমি কনস্টিটিউশনাল ল পড়াশোনা করব। আমি যদি মনে করি যে না ইন্টারন্যাশনাল ল রিলেটেড, তাহলে আমি ইন্টারন্যাশনাল ল পড়াশোনা করব। ওকে, তারপর আমি কি করব, প্রিপেয়ারিং একটা রিটার্ন সাবমিশন, আমাকে একটা মেমোরিয়াল কি করতে হয়, প্রিপেয়ার করতে হয়। দেন হচ্ছে কি প্রেজেন্টেশন অফ ওরাল আর্গুমেন্টস। ওকে, তো মাসুদ, অল দ্য বেস্ট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা পার্টিসিপেট করবে, অনেক ভালো করতে পারবা। ওকে, ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো আর্গুমেন্টেশন, প্রেজেন্টেশন অফ ওরাল আর্গুমেন্টস। ওকে, তাহলে আমরা কি করি, এই মোটিং মূলত এটাই যে আমি একটা ফ্যাক্ট পেলাম, সেটা অ্যানালাইজ করলাম, দেন হচ্ছে রিসার্চ করলাম, একটা মেমোরিয়াল তৈরি করলাম, দেন হচ্ছে কি প্রেজেন্টেশন দিলাম। আমি এক কথা বারবার একটু রিপিট করতেছিলাম এই কারণে যেন আমাদের বারবার আমাদের কথাগুলো মাথার মধ্যে ঢুকে যায় যে আসলে বিষয়গুলো কেমন। ওকে, এই জন্য আমি একটা কথা বারবার রিপিট করতেছিলাম, এবং যারা শোনেন নাই বা মিস করেছেন তারা যেন একটু ভালো করে খেয়াল করেন। এরপর হচ্ছে আমরা কেন মুটিং করব। ওকে, এটা আমার রিসার্চ স্কিলকে ডেভেলপ করে, এটা আমার রাইটিং স্কিলকে ডেভেলপ করে, তারপর হচ্ছে এটা আমার কনফিডেন্সকে ডেভেলপ করে, এটা আমার স্কিল অফ প্রেজেন্টেশনকে ডেভেলপ করে, এটা আমার একাডেমিক স্কিলকে ডেভেলপ করে, এটা আমাকে টিম ওয়ার্ক হচ্ছে কি টিম ওয়ার্ক হচ্ছে কি আমাকে শেখায় যে কীভাবে একটা সফিস্টিকেটেড ম্যানারে টিম ওয়ার্ক করতে হয়। আমি অনেক বেশি আর্টিকুলেটেড হই, সেলফ সাফিসিয়েন্ট হই, অনেক বেশি সেলফ কনফিডেন্ট হই। তারপর হচ্ছে আমি আমার অ্যাবিলিটি টু হ্যান্ডেল প্রেশার হচ্ছে কি বাড়ে। তারপর হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়ে, আমার এটার জন্য ইন্টেলেকচুয়াল রিওয়ার্ডিং। তারপর হচ্ছে আমি আমার জন্য অনেকগুলো অপরচুনিটিস হচ্ছে কি ন্যাশনাল প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তারপর হচ্ছে প্রফেশনাল লেভেলে আমার অনেকগুলো অপরচুনিটিস থাকে। ওকে, তারপর হচ্ছে এই দেখা গেছে আমি আমার দেশকে এবং আমার ইউনিভার্সিটিকে ইন্টারন্যাশনাল রাউন্ডসগুলোতে হচ্ছে কি করতে পারি, যে সাব প্রেস মিডিয়া ল মুটকন কম্পিটিশন, নিউজ বিজনেস, হিউম্যান রাইটস ল মুটকন কম্পিটিশন, সার্ক ল মুট, আইসিসি মুট, তারপর ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের মুট, নিলসের আয়োজনে দেশে বিভিন্ন জায়গায় মুট, তারপর হচ্ছে অপরচুনিটি অফ নেটওয়ার্কিং, তারপর হচ্ছে প্রফেশনাল লেভেলে হচ্ছে কি আমি বিভিন্ন ধরনের কি অপরচুনিটিসগুলো আমার জন্য ওয়েট করতেছে। সো এতগুলো অপরচুনিটি আমি শুধুমাত্র মুটিং করে পাবো, তাহলে আমি কেন মুটিং করব না। আবার যেটা একজন মুটার আসলে কি, সে একজন ভালো প্রেজেন্টার, সে একজন ভালো ডিবেটার, সে একজন ভালো ম্যানেজার, টাইম ম্যানেজার, সে একজন স্কিল্ড রিসার্চার, সে একজন আইকনিক পার্সোনালিটি। তাহলে আমি এই সবগুলো বিষয় আমার মধ্যে গ্রো হবে শুধুমাত্র মুটিং করার মাধ্যমে। ওকে, সো দেখা গেছে হচ্ছে কি এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমরা আসলে মুট করব। এর উপরে যেটা বিষয় সেটা হচ্ছে থ্রো মুটিং আই ক্যান শো মাই ট্যালেন্ট টু দ্য হোল ওয়ার্ল্ড। আমার পুরো বিশ্বকে দেখানোর সুযোগ হবে যে হাউ মাচ ট্যালেন্ট আই হ্যাভ। ওকে, এটা একটা অনেক বড় একটা সুযোগ। তারপর হচ্ছে যে আমাকে কেন মুটিং শিখতে হবে, কারণ হচ্ছে এটা একটা কমপ্লেক্স প্রসেস, আমাকে রিসার্চ সম্পর্কে আমার আইডিয়া নাই, তাহলে আমাকে শিখতে হবে। তারপর হচ্ছে আমাকে আমার মেমোরিয়াল রাইটিং সম্পর্কে আমার আইডিয়া নাই, আমাকে জানতে হবে, আমার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে হবে, আরও অনেক ধরনের আসলে কি থাকে কমপ্লেক্স ব্যাপার স্যাপার থাকে যেগুলো আমাকে ডেভেলপ করতে হবে। তাহলে আমি যেহেতু এগুলো ডেভেলপ করতে চাই, তাহলে আমাকে এটা শেখা জরুরি। ওকে, আর শেখার জন্য নিলস আসলে এখানে এই ইনিশিয়েটিভটা নিল যে তোমাদেরকে আমরা এই রিসোর্সেসগুলো প্রোভাইড করবো যে তোমরা কীভাবে তোমাদের এই স্কিলসগুলো, এই কোয়ারিজগুলোকে আসলে কী করতে পারো, ডেভেলপ করতে পারো। ওকে, আমরা ডিবেট এবং মুটিংয়ের মধ্যে পার্থক্য জানলাম। ডিবেট হচ্ছে ফর্মাল ডিবেট হচ্ছে ইনফর্মাল প্রসিডিং, মুটিং হচ্ছে ফর্মাল প্রসিডিং। ডিবেট হচ্ছে যে কোনো বিষয়ে, বাট মুটিং হচ্ছে শুধুমাত্র লিগ্যাল ম্যাটারে। তারপর হচ্ছে ডিবেটে রিটেন সাবমিশন থাকে না, বাট মুটিংয়ে রিটেন সাবমিশন থাকে। ডিবেটে আমরা এক পক্ষে কথা বলি, বাট মুটিংয়ে আমাকে দুটো পক্ষে কথা